বর্তমান সময়ের একজন দক্ষ ফরেনসিক এক্সপার্ট, যার আত্মা প্রবেশ করে প্রাচীন কালের এক অবহেলিত পত্নীর দেহে। তার ডাক্তারি বিদ্যার সাহায্যে সে কিভাবে একের পর এক কেস সলভ করবে এবং তার স্বামীর মনে জায়গা করে নেবে, সেই নিয়ে আজকের ভীষণ থ্রিলিং এবং মজার একটা হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ডক্টর সোমিকে দেখতে পাই, যে কিনা একজন ফরেনসিক এক্সপার্ট ছিল এবং সে মর্গে একটি বডির অটপসি করছিল। সেই সময় তার একজন জুনিয়র ডক্টর এসে বলে যে সোমি, এবার তুমি রেস্ট নিয়ে নাও। তুমি টানা 10 ঘন্টা ধরে এই সমস্ত সার্জারির কাজ করছো, এবার কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। সোমি বলে যে এই কাজটা ভীষণই ইম্পর্টেন্ট। এখন যদি আমি অটোপসি না করি, বডি পরে নষ্ট হয়ে যেতে পারে, প্রমাণ আর পরে পাওয়া যাবে না। তাই এই কাজটা আমাকে এখনই করতে হবে। কিন্তু সেটা বলার সাথে সাথেই সোমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা দেখতে পাই যে সে সেখানেই মারা যায়। এত বেশি কাজ করার ফলে সে সেখানেই মারা যায় এবং তার জ্ঞান ভাঙে আজ থেকে বহু বহু বছর আগের চীন সাম্রাজ্যের সময়কালে। এবং সে দেখতে পায় যে তাকে এক জায়গায় হাত বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে একজন খুব হ্যান্ডসাম একটি ছেলে আসে, যার নাম ছিল এডওয়ার্ড, এবং সে ছিল চিং সাম্রাজ্যের একজন রাজকুমার। এবার সোমি প্রথমে ভাবে যে আমি কি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু এটা আমার সামনে কে? বাহ, বেশ হ্যান্ডসাম দেখতে তো। এটা কি কোনো কসপ্লে হচ্ছে? কিন্তু তখনই এডওয়ার্ড এসে তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার চোখ মুখ এরকম কেন, মনে হচ্ছে তুমি এগুলো মজা করছো। এবার সৌমি বুঝতে পারে যে এটা কোনো কসপ্লে না। সে বলে যে তুমি কে? তুমি আমার উপর এরকম অত্যাচার করার জন্য তোমার কিন্তু শাস্তিও হতে পারে, সে তুমি যতই রাজার পোশাক পরে থাকো না কেন। কিন্তু এডওয়ার্ড তখনই বলে যে তুমি বাজে কথা বলা বন্ধ করো। তুমি ওর বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করেছো, এর জন্যই তোমাকে শাস্তি পেতে হচ্ছে। এবার সেখানে আমরা সমীর সৎ বোন সেলিনকে দেখতে পাই, যে কিনা সমীর বাবার উপপত্নীর মেয়ে ছিল এবং তারা দুজনেই এডওয়ার্ডের স্ত্রী ছিল। এডওয়ার্ড সমীর গাল ধরে বলে যে তোমার পরিবার যদি আমাকে তোমাকে বিয়ে করার জন্য জোর না করতো, আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। কিন্তু তখনই সমী এডওয়ার্ডের আঙুল কামড়ে দেয় এবং তখনই সেলিন উঠে এসে সমীকে এক চড় মারে। সেলিন বলে যে দিদি, ভুলে যেও না তুমি কিন্তু রাজ পরিবারের একটা অংশ। তুমি প্রথমে আমাকে বুলি করলে আমার বাচ্চাটার ক্ষতি করার জন্য, আর এখন তুমি রাজকুমারকে অপমান করছো। সোমি বলে যে তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তুমি কোনো দিক থেকে অসুস্থ হয়েছো বা তোমার কোনো ক্ষতি হয়েছে, বরঞ্চ আমাকে দেখো। সেলিন তখনই রাজকুমারকে ন্যাকা ন্যাকা করে বলে যে রাজকুমার, দয়া করে আমার প্রতি বিচার করুন, আমি খুবই দুর্বল বোধ করছি। রাজকুমার এডওয়ার্ড সোমিকে বলে যে সোমি, কি বলতে চাও তুমি? সোমি বলে যে রাজকুমার, আমি সত্যিই বলছি, আপনি যদি আমাকে আর এইভাবে 5 মিনিটও বেঁধে রাখেন, তাহলে আমার হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আর আমি এখানেই মরে যাব। এই কথা শুনে এডওয়ার্ড সঙ্গে সঙ্গে তার হাতের দড়িগুলি কেটে দেয় এবং বলে যে তুমি মরলে না বাঁচলে তাতে আমার কিছুই আসে যায় না, কিন্তু তুমি যদি এর পর থেকে সেলিনকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করেছো, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। সোমি বলে যে এটা এমনিতেও আমার পুনর্জন্ম, এখানে আমি কারোর মার বকা অত্যাচার সহ্য করতে আসিনি। তোমার যদি এতই সমস্যা থাকে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। সেলিন তক্ষুনি বলে যে বাবা দিদি, তুমি তো রাজকুমারকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে পড়েছিলে, আর তুমি এখন ডিভোর্স চাইছো। এবং সঙ্গে সঙ্গে এডওয়ার্ড তার তরোয়ালটি সমীর গলায় ধরে এবং বলে যে আজকে তুমি এরকম পাগলের মতো ব্যবহার কেন করছো? তুমি জানো যে তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে আমি কি করতে পারি? ভালো করে ভেবে দেখো যে তুমি সত্যিই ডিভোর্স চাও কিনা। এবার এডওয়ার্ড যখন হেঁটে আসছিল, তার পায়ের তলায় সেই দড়িটা থাকে যে দড়িটা দিয়ে সমীকে বেঁধে রাখা হয়েছিল, এবং এডওয়ার্ডের পা সেখানে পড়তেই সমী দৌড়ে গিয়ে দড়িতে টান দেয়, ফলে এডওয়ার্ড সেখানেই চিৎপটাং হয়ে পড়ে যায়। এডওয়ার্ড তো সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তার দড়িটা কেটে নেয়, কিন্তু সমী সঙ্গে সঙ্গে তার উপর ছুটে গিয়ে তার গলায় নিজের চুলের কাঁটাটি ধরে এবং বলে যে তুমি বলো যে তুমি আমাকে ডিভোর্স দেবে কি দেবে না। এবার এডওয়ার্ড সমীর এইরকম রূপ দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে হঠাৎ তুমি এরকম বিহেভ করছো কেন, তোমার আজকে কি হলো? এবং সে সৌমিকে কোলে তুলে নেয় এবং কোলে নিয়ে তাকে ঘরে নিয়ে যায়। এডওয়ার্ড বলে যে তুমি কি ইচ্ছে করে এরকম করছো যাতে তুমি আমাকে অ্যাট্রাক্ট করতে পারো? কিন্তু সৌমি তাকে লাথি মেরে সরিয়ে দেয়
এডওয়ার্ড বলে যে তুমি আমার স্ত্রী, আমি চাইলে তোমার সাথে যা খুশি করতে পারি। এবং সে আবারও সোমির ওপর ঝাঁপিয়ে পড়ে। সোমি বলে যে দুশ্চরিত্র কোথাকার, আমাকে ছাড়ো। কিন্তু তখনই একজন কর্মচারী আসে এবং বলে যে রাজকুমার, সেলেনের হঠাৎ খুবই পেট ব্যথা করছে, আপনি তাড়াতাড়ি চলুন। এবার সেলেন হয়তো ব্যাপারটা ইচ্ছে করেই করেছিল যাতে রাজকুমার সোমির সাথে ইন্টিমেট হতে না পারে। এবং রাজকুমার সেলেনকে দেখার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। এবার সোমি বুঝতে পারে যে সে যে দেহে এসে প্রবেশ করেছে সেই দেহটি ভালো করে এতদিন যত্ন আত্তি পায়নি। অর্থাৎ আসলে যে সোমি অর্থাৎ এডওয়ার্ডের স্ত্রী ছিল তাকে খুবই অত্যাচার করা হতো। এবং সে দুর্বল হয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে যে তার সামনে সেলেন। সেলেন বলে যে তুমি এডওয়ার্ডকে সিডিউস করতে চাইছো। তুমি জানো আমি কত কষ্ট করে এডওয়ার্ডকে নিজের করে রেখেছি। এবং সে সোমির হাত বাড়িয়ে দেয়। সোমি বলে যে তোমার সাহস হয় কি করে আমার হাত বাড়ানোর? এই হাতটা আমি ফরেনসিক করার জন্য ব্যবহার করি। সেলেন বলে যে বাবা, হাত নিয়ে এত চিন্তা? তোমার পুরো দেহই আমি আজকে নষ্ট করে দেব। এবং সে তার এক কর্মচারীকে ডাকে, যে কিনা হাতে করে একটি খাঁচায় ইঁদুর নিয়ে আসে। এবং সেই ইঁদুর সোমির দেহে ছেড়ে দিয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করাই সেলিনের প্ল্যান ছিল। সে বলে যে কখনো মাইস পানিশমেন্ট কি সেটা শুনেছ? এবং তার কর্মচারীরা এসে সেই খাঁচাটি সোমির গায়ে ধরে। কিন্তু তখনই সোমি খেয়াল করে যে তার ফরেন্সিকের যে টুল বক্সটা ছিল সেটাও তার সাথে টাইম ট্রাভেল করেছে। এবং সে সেই বক্স খুলে তার ফরেন্সিক করার একটি ছুরি বার করে এবং সেটা সেলিনের গলায় ধরে বলে যে এটা যদি তোমার গলায় আমি চালিয়ে দিই এক্ষুনি কিন্তু তুমি মারা যাবে। এবার সেলিন তো চাচাতে থাকে যে রাজকুমার আমাকে বাঁচাও। এবং তখনই সেখানে এডওয়ার্ড আসে। এডওয়ার্ডকে দেখে সেলিন পেট চেপে বসে পড়ে, যে আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমার মনে হয় এক্ষুনি বাচ্চা হয়ে যাবে। এবার এডওয়ার্ড সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকে। সে সোমির হাত ধরে বলে যে যদি আজকে সেলিনের কিছু হয় বা আমার সন্তানের কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে সেলিনের পেটে যে সন্তানটি ছিল সেটি মারা যায়। এডওয়ার্ড বলে যে তুমি আমার প্রথম সন্তানকে মার্ডার করেছো, তোমার জন্যই সেলিনের মিসক্যারেজ হয়েছে। তুমি বলো এই দোষ কি তুমি স্বীকার করছো? সোমি বলে যে রাজকুমার, সেলিনের আসলে কোনো বাচ্চাই ছিল না, সেলিন কোনোদিন প্রেগনেন্টই ছিল না। সুতরাং ওর কোনো বাচ্চাকে আমি মারিনি। এবার সেলিন তো ঢং করে বলতে থাকে যে রাজকুমার ও মিথ্যে কথা বলছে, ওর জন্যই আমার বাচ্চাটা মারা গেছে, আপনি ওকে শাস্তি দিন। সোমি বলে যে তাই, তাহলে তোমার বাচ্চার মৃতদেহটা এক্ষুনি আমার কাছে এনে দাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সেটা তোমার বাচ্চা নাকি অন্য কিছু। এডওয়ার্ড সুমির গলা টিপে ধরে বলে যে তুমি যদি এটা নিয়ে কোনো ফাজলামো করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এবার বাচ্চাটির মৃতদেহ সেখানে আনা হয় এবং সমি তার মাস্ক এবং গ্লাভস পরে তার নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করে। সেলিন বলে যে দিদি, তুমি আমার বাচ্চাটাকে কি এতই ঘৃণা করো যে ওর মৃতদেহটাও নষ্ট করে দিচ্ছ? কিন্তু এডওয়ার্ড সেলিনকে চুপ করিয়ে দেয়। এবার সোমি সেই বাচ্চাটির ব্লাড নেয় ব্লাড টেস্ট করার জন্য। এবং বাচ্চাটির ব্লাড এবং এডওয়ার্ডের ব্লাড টেস্ট করে দেখা যায় যে বাচ্চাটি তো এডওয়ার্ডের সন্তানই নয়, আসলে সেলিন কখনো প্রেগনেন্টই ছিল না। এটা অন্য একটি মৃত বাচ্চা যেটা সে সাজিয়ে এনেছিল। সোমি বলে যে আমি তোমাকে প্রথমে দেখেই বুঝে গেছিলাম যে তুমি প্রেগনেন্ট নও। সঙ্গে সঙ্গে এডওয়ার্ডের পা ধরে বলে যে রাজকুমার, আমাকে ক্ষমা করো, আসলে আমি একটা বাচ্চার জন্য এত বেশি ইচ্ছুক ছিলাম যে আমি এই ভুল কাজটা করে ফেলেছি। সোমি আমাকে এইসব কাজ করতে বাধ্য করেছে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্যই এগুলো করেছি। এডওয়ার্ড বলে যে আমার পা ছাড়ো, আমার এসব ভাল লাগছে না। তুমি সত্যিই আমাকে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সোমি বলে যে কি, এবার তো প্রমাণ হলো যে আমি ঠিক। এবং এই বলে সে তো অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। এডওয়ার্ড ভাবে যে হঠাৎ করে সোমির কি হলো, ও হঠাৎ করে এত হাই ক্লাস অটোপসি কোথা থেকে শিখলো। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সোমি ডিনার করছিল এবং ডিনারে তাকে বাসি পচা খাবার খেতে দেওয়া হয়েছিল। এবং সেখানে আমরা তাদের বাড়ির হাউস কিপার কেনজিকেও দেখতে পাই। সোমি বলে যে এটা আমাকে কি খাবার দেওয়া হয়েছে, এটা তো একদমই পচা বাসি খাবার। কেনজি বলে যে কিন্তু সেলিন ম্যাডামের আদেশ আছে যে আপনাকে এই খাবারই দেওয়া হবে, আর তাছাড়া আপনি তো 6 মাস ধরে এই খাবারই খাচ্ছেন, কিন্তু আপনি কিছু কমপ্লেন করেননি। সুমি মনে মনে ভাবি যে 6 মাস ধরেই মেয়েটাকে বাসি খাবার খাওয়ানো হয়েছে, তাই জন্যই ওর বডি এত দুর্বল। সুমি সঙ্গে সঙ্গে কেনজির গলায় তার ছুরি চেপে বলে যে ও, আমাকে এই খাবারটা খাওয়ানো হচ্ছে, তাহলে তুমি আগে নিজে এই খাবারটা খেয়ে দেখো যে শেষ করতে পারো কিনা, করো এখনই শেষ করো।
এবং কেনজি যখন সেই খাবার খেতে যায় সে তো এক গ্রাসও খেতে পারে না। সমি বলে যে এক্ষুনি তোমার জামা খোলো, এবং সে কেনজির জামা নিয়ে তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয়। সে বলে যে ধন্যবাদ আমাকে এই ম্যানশন থেকে বেরোনোর জন্য সাহায্য করার জন্য। আর আমার এই কথাগুলো রাজকুমারকে বলে দিও যে প্রত্যেকেরই আলাদা আলাদা ভবিতব্য থাকে। এডওয়ার্ড ওই সেলিনকেই ডিজার্ভ করে, যেমন একটা ডগ একটা বিচকে ডিজার্ভ করে সেই রকম। এবার সোমি ভাবে যে সে তো এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে গেলে তার তো টাকাও দরকার হবে, এবং সে কেঞ্জিরি কোমরে যে টাকার পুটুলিটি ছিল সেটি নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। কেনজি তো চেঁচাতে থাকে যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এবার অন্যদিকে আমরা এডওয়ার্ড এবং সেলিনকে দেখতে পাই। সেলিন তো তখনও এডওয়ার্ডের কাছে সৌমির নামে নালিশ করছিল যে দিদি আজকাল আমাকে ভীষণ বুলি করে, ও কথায় কথায় আমাকে টোন টিটকিরি দেয়। এডওয়ার্ড বলে যে চিন্তা করো না, ও আগের থেকে বেশ অনেকটা আলাদা হয়ে গেছে, হয়তো এখন আর ওরকম করবে না। কিন্তু তখনই একজন কর্মচারী এসে খবর সৌমি কেঞ্জির কাপড় এবং টাকা চুরি করে সেখান থেকে পালিয়েছে, এবং সে রাজকুমারের জন্য একটা বার্তাও রেখে গেছে। এবং সেই বার্তা অর্থাৎ একজন ডগ বিচের জন্য পারফেক্ট, সেটা শুনে এডওয়ার্ড তো প্রচন্ড রেগে যায়। এবার অন্যদিকে আমরা সোমিকে দেখতে পাই যে কিনা একটি গ্যাম্বলিং হাউস অর্থাৎ একটি জুয়া খেলা থেকে গেছিল, এবং সেখানে গিয়ে সে একের পর এক জুয়ার দান জিতছিল। সে সেখানে ছেলের পোশাক পরে জুয়া খেলছিল এবং প্রত্যেকটা বড় বড় দান সেই জিতে যাচ্ছিল। এবার আশেপাশের লোকেরা তো সবাই অবাক হয়ে যায় যে একে তো আগে দেখিনি, এ প্রথম দিন এসেই এত ভালো কি করে খেলছে। সবাই তো বলতে থাকে যে তুমি আমাকে শিখিয়ে দাও যে তুমি কিভাবে এত ভালো খেলছো। সো আমি মনে মনে ভাবি যে এটাই তো আমার জীবন হওয়া উচিত। এত বছর হাড় ভাঙা খাটুনি করার পর এইটুকু রেস্ট তো আমি ডিজার্ভ করি। কিন্তু তখনই সেখানে যে লোকটি এই খেলাটি পরিচালনা করছিল সেই লোকটি অর্থাৎ বব বলে ওঠে যে তুমি এত কটা রাউন্ড কি করে জিতে গেলে, তুমি নিশ্চয়ই কোনো না কোনো চিটিং করেছো। সৌমি বলে যে আমি চিটিং করেছি, কোনো প্রমাণ আছে তোমার কাছে, নাকি তুমিই চিটিং করেছো? এবং সে ববের হাত ধরে টান মারলেই দেখা যায় যে তার জামার হাতার তলায় একটা ম্যাগনেট ছিল। সৌমি সবার সামনে ববকে এক্সপোজ করে দেয়, কারণ খেলাতে যে ঘুঁটিগুলি বা ডাইসগুলি ছিল সেগুলি আয়রনের তৈরি, লোহার তৈরি ছিল, এবং ববই সেই ম্যাগনেটের সাহায্যে কে জিতবে বা হারবে সেটা খানিকটা ম্যানিপুলেট করছিল। এবার সবাই যখন দেখে যে ববই আসল জোচ্চোর, তারা তো ববকেই মারতে থাকে। সৌমি বলে যে মারো মারো, ওকে ভালো করে মারো। এবং সৌমি তার নিজের জেতা সমস্ত টোকেন টাকায় ট্রান্সফার করে নিতে যায়। এবার আমরা দেখতে পাই যে এই সবই দৃশ্য কিন্তু সেখানে বসে এডওয়ার্ড দেখছিল। এডওয়ার্ড সৌমিকে লক্ষ্য রাখছিল এবং সে মনে মনে ভাবে যে সৌমিকে আমি এত খুশি কোনোদিন দেখিনি, ও কি সত্যিই আমাকে ছেড়ে দিতে চায়। এডওয়ার্ড তার গার্ডকে বলে যে আমি ফিরে যাচ্ছি, ওকে ওর মতো থাকতে দাও, কিন্তু এই 2 দিন তুমি সবসময় গোপনে ওর ওপর নজর রাখবে, কারণ এখানে অনেক রকম লোক আছে, যেন ওর কোনো বিপদ না হয়। এডওয়ার্ড মনে মনে ভাবে যে সৌমি, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু এখন তুমি আমার থেকে পালাতে কেন চাইছো? এবার সৌমি তো রাতের বেলা ওই জুয়াখানাতেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎই মাঝরাতে জুয়াখানার একজন অপর কর্মচারী টম এসে সৌমিকে ডাকে এবং বলে যে স্যার উঠুন, আপনার সাথে যে লোকটির তর্ক হয়েছিল, আপনার জন্য যাকে মার খেতে হলো, সেই ববকে কেউ মার্ডার করেছে। এবার সৌমি তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আবারও তার ফরেন্সিক এক্সপার্টের রূপ ধারণ করে এবং সে বডির কাছে গেলেই টম বলে যে বডিতে হাত দেবেন না, কিন্তু সৌমি তার কথায় কোনো কান দেয় না। সে বলে যে বডিটাকে কেউ সরিয়েছিল বা হাত দিয়েছিল। টম একটু পিছিয়ে গিয়ে বলে যে না, কেউ তো হাত দেয়নি, আপনি সত্যিই সাহসী, না হলে কেউ এইভাবে মৃতদেহের কাছে যাওয়ার সাহস করে না। এবার সৌমি দেখে যে ববের দেহ একদমই রক্তশূন্য, তার মুখের ভেতর এবং চোখও একদম রক্তশূন্য, এবং মাটিতে অনেক রক্ত পড়ে আছে। বোঝাই যাচ্ছে যে এই রক্তক্ষয়ের ফলেই তার মৃত্যু হয়েছে। এবার ততক্ষণে এই গ্যাম্বলিং হাউসের মালিক মিস্টার জ্যাকসন পুলিশ নিয়ে আসে এবং সে সৌমিকে দেখিয়ে পুলিশকে বলে যে এই লোকটাই ববকে মেরেছে, এই লোকটার সাথেই ববের আজকে ভীষণ ঝামেলা হয়েছিল, নিশ্চয়ই রাগ বার করতে এই লোকটাই ববকে মার্ডার করেছে। পুলিশ বলে যে এক্ষুনি একে ধরো এবং থানায় নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি 3 দিনের মধ্যে ও নিজেকে বেকসুর খালাস না করতে পারে তাহলে ওকেই কালপ্রিট বলে ধরা হবে। এবং পুলিশের লোকেরা তখনই সৌমিকে ধরতে যায় এবং টানাটানিতে সৌমির মাথার কাঁটাটি খুলে যায় এবং তার চুল খুলে যায়
এবার সবাই বুঝতে পারে যে তার মানে সৌমি একজন মহিলা। তারা বলে যে নিশ্চয়ই অন্য কোনো ভিতরে ব্যাপার আছে, না হলে মহিলাটি একে মার্ডার কেন করবে। কিন্তু তখনই সেখানে এডওয়ার্ড আসে এবং বলে যে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস কার হলো। এবার এডওয়ার্ডকে দেখেই সবাই তো বউ করে যে রাজকুমার এখানে এসেছে। এডওয়ার্ড বলে যে সোমি, তুমি কি অটোপসি করে দেখেছো? সোমি বলে যে হ্যাঁ, ওর বুকে আঘাতের ফলেই ও মারা গেছে। সোমি বলে যে মহারাজ, আমি যদি কাউকে সামনে থেকে বুকে আঘাত করি ছুরি দিয়ে, তাহলে কি সে একটু স্ট্রাগল করবে না? কিন্তু এখানে স্ট্রাগলের কোনো নামগন্ধই নেই। সোমি বলে যে আমি মনে হয় আন্দাজ করতে পারছি ওকে কে মেরেছে, কিন্তু তার জন্য আমাকে ওর দেহটা ডাইসেক্ট করে দেখতে হবে। তখনই টম বলে ওঠে যে কিন্তু ওর দেহটা ওর বাবা মায়ের দেওয়া একটা উপহার, কারণ মৃত্যুর পর এইভাবে দেহ কাটাছেঁড়া করা কি ঠিক হবে? কিন্তু এডওয়ার্ড তাকে চুপ করিয়ে দেয় এবং সোমি ববের দেহ অটপসি করে। সোমি বলে যে আমি যেমনটা ভেবেছিলাম তাই, এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। ওকে মেরেছে টম। কারণ ববের পেটে যে খাবার পাওয়া গেছে সেগুলো এখনো ডাইজেস্ট হয়নি এবং বব মারা গেছে এখনো 2 ঘন্টা সময়ও হয়নি। অর্থাৎ বলা যেতে পারে বব এমন কারোর সাথে ছিল যার সাথে সে খুবই রিল্যাক্সড ছিল, এবং এই জায়গাটি অর্থাৎ গ্যাম্বলিং হাউস ক্লোজ হওয়ার পর সে কারোর সাথে বসে খাওয়া দাওয়া করেছে, তারপরই সে মারা গেছে। এবং সেটা একমাত্র টমই হতে পারে। এবার টম তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তখনই তাকে ধরে নেয়। সমি আরও বলে যে ও যখন মাঝরাতে আমাকে ববের মৃত্যুর খবরটা দিতে এসেছিল, তখনই আমি ওর কাছ থেকে রক্তের একটা গন্ধ পেয়েছিলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই মার্ডার ওয়েপেনটা ওর কাছেই আছে। এবং দেখা যায় যে সত্যি টমের জামার মধ্যে সেই ছুরিটা লুকানো ছিল, যেটা দিয়ে ববকে মারা হয়েছে। সমি বলে যে তুমি ববের থেকে টাকা আদায় করতে পারছিলে না, তাই জন্যই তুমি রেগে গিয়ে ওকে মেরে ফেলেছো, তাই তো? এবার টম তার দোষ স্বীকার করে এবং পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এবার সবাই সেখান থেকে চলে যায় এবং সবার সাথে তো সোমিও টুকটুক করে কেটে পড়ছিল। কিন্তু এডওয়ার্ড তাকে ধরে বলে যে কোথায় যাচ্ছ তুমি? তোমার পরিচয় এখন সবার কাছে ফাঁস হয়ে গেছে, তুমি এরকম ছেলে সেজে ঘুরে বেড়াতে পারবে না। তুমি জানো বাইরে কত বিপদ হতে পারে, তুমি আমার সাথে এখনই বাড়ি ফিরে চলো। সোমি বলে যে না, আমি আর বাড়িতে ওই পচা খাবার খেতে পারবো না। এডওয়ার্ড বলে যে কি, তোমাকে পচা খাবার কে দেয়? সোমি বলে যে আমি বললেও তো তুমি বিশ্বাস করবে না। যাই হোক, আমি ফিরে যেতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। এক তো আমি যেখানেই যেতে চাই না কেন আমাকে যেতে দিতে হবে, আমার উপর কোনো রেস্ট্রিকশনস দিলে হবে না। আর দ্বিতীয়ত, এই রাস্তার শেষে একটা দোকান আছে, আমি ওই দোকানটা কিনতে চাই। এডওয়ার্ড বলে যে কিন্তু ওটা তো একটা কফিন শপ। সমি মনে মনে ভাবে যে হ্যাঁ, কফিন শপের থেকে ভালো মৃতদেহ পাওয়ার জায়গা আর কোথায় থাকতে পারে। আর আমার মতো একজন ফরেন্সিক এক্সপার্টের জন্য ওটাই তো সবচেয়ে ভালো জায়গা। এবার এই শর্তে রাজি হয়ে এডওয়ার্ড সোমিকে নিয়ে বাড়ি চলে যায়। এবার সেলিন যখন দেখে যে এডওয়ার্ড সোমিকে নিয়ে তার সামনে দিয়ে চলে গেল এবং তাকে কোনো পাত্তাও দিল না, সেলিন তো প্রচন্ড রাগ করে এবং সে মনে মনে ঠিক করে যে সোমিকে সে শিক্ষা দেবে। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। সমি কেনজির থেকে যে টাকাটা নিয়েছিল সেইটা সে ভাবে যে ফিরিয়ে দেওয়া উচিত, এবং সে কেনজিকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে যাচ্ছিল। এবং তখনই সে দেখতে পায় যে বাগানে কেনজির সাথে তার বোন সেলিন। সেলিন কেনজিকে বলে যে ওই মেয়েটার জন্য রাজকুমার আমাকে অপমান করেছে, আমি ওকে একদম ছাড়বো না। কেনজি তাকে ভালোবেসে বলে যে রাজকুমারী, আপনি রাগ করবেন না, আপনার যাই প্ল্যান থাকুক না কেন তাতে আমি সঙ্গ দেব। এবং তারা দুজন সেখানে কুচুমুচু করতে থাকে। এবার সই তো তাই দেখে বুঝে যায় যে তার মানে এদের দুজনের মধ্যে কিছু একটা চক্কর চলছে। সৌমি সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে খেয়াল করে না যে তার মাথার কাঁটাটি সেখানেই পড়ে যায়। এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে এই ম্যানশনেরই একজন কর্মচারী রেনি তার স্বামীর মৃতদেহ নিয়ে কাঁদছিল, এবং কেনি বলে যে তার স্বামী ওয়েন লেগে পড়ে মারা গেছে। এবার সঙ্গে সঙ্গে এডওয়ার্ড সেখানে আসে। সেলেন বলে যে রাজকুমার, কেনজি প্রথম ওয়েনের দেহটা লেকে ভাসতে দেখেছিল, এবং যখন ওয়েনের বডি ডাঙায় তোলা হয় তখন ওর হাতেই একটা জিনিস পাওয়া যায়। ও হাতে শক্ত করে এই জিনিসটা ধরে রেখেছিল, এবং সে এডওয়ার্ডকে সোমির সেই চুলের কাঁটাটা দেয়, যেটা কিনা সোমি ভুল করে সেখানে ফেলে এসেছিল। অর্থাৎ এখানে সেলিন এবং কেনজি মিলে সোমিকে মার্ডারের দায় ফাঁসানোর চেষ্টা করছিল। এডওয়ার্ড সোমিকে বলে যে তুমি কি এটা করেছো? সোমি বলে যে না, আমি এরকম কিছুই করিনি। আর এই কথা শুনে কেনি তো সোজা সোমিকে মারতে আসে, কিন্তু এডওয়ার্ড তাকে সরিয়ে দেয়। সেলিন বলে যে আসলে ওয়েন তো রান্না করতো,
ওয়েন সমিকে বাসি পচা খাবার দিয়েছিল, তাই জন্যই নিশ্চয়ই সমি রেগে গিয়ে ওকে মেরে ফেলেছে। এবার সমি সঙ্গে সঙ্গে ওয়েনের বডি চেক করে এবং বলে যে আমি তো ওকে মারিনি, কিন্তু ওকে কে মেরেছে সেটা খুঁজতে আমি সাহায্য করতে পারি। এবং সে ওয়েনের বডি চেক করে বলে যে ওর মুখ এবং নাকের যে এয়ারওয়ে সেটা একদম ক্লিয়ার আছে, সেখানে কোনো জল নেই। সুতরাং জলে ডুবে তো ওর মৃত্যু হয়নি, ওকে নিশ্চয়ই মৃত্যুর পরে জলে ডোবানো হয়েছে। সেলেন বলে যে তার থেকে তো কিছু প্রমাণ হয় না, এমনও হতে পারে তুমি ওকে মারার পর জলে ডুবিয়েছো। এবার সমি দেখেছিল যে ওয়েনের বুকে একটা ঘুষি মারার দাগ আছে। সে এডওয়ার্ডকে বলে যে আমার দিকে একটা ঘুষি মারো, এবং এডওয়ার্ড তার দিকে ঘুষি মারে, কিন্তু অবভিয়াসলি সেটা তার মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়। এবার সমি এটাই প্রমাণ করতে চায় যে যখন একটা মানুষ আর একটা মানুষকে ঘুষি মারে তাদের হাইট ডিফারেন্স কেমন, তাদের হাইট কিরকম সেটার উপর ডিপেন্ড করে ঘুষিটা কোথায় গিয়ে লাগবে। এবং ওয়েনের এই ঘুষটা দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কেনজির সাইজের অর্থাৎ কেনজির হাইটের কেউ মেরেছে। সেলেন বলে যেটা হতেই পারে না, কেনজি কাউকে মারতেই পারে না। সোমি বলে যে আমি তো তোমাকে কিছু বলছি না, কেনজির কথায় তোমার এত চিন্তা কিসের। সেলেন তো সঙ্গে সঙ্গে ন্যাকা সেজে যায়, কিন্তু এডওয়ার্ড তখনই পুলিশ ডাকতে বলে এবং বলে যেন পুলিশ সব পুরুষ পরিচারকদের চেক করে দেখে। বাট এটার তদন্ত তো একদিকে চলতে থাকে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার কেনজি এই বাড়ির হাউসকিপার ছিল এবং সমস্ত কিছুর হিসাব রাখতো। কেনজি সমিকে বলে যে আপনি যে দোকানটা কিনতে চেয়েছেন সেটা কেনা যাবে না, কারণ এখন আমাদের এত টাকা নেই। সমি বলে যে এটা কিভাবে সম্ভব, টাকা নেই। আর সে হিসাবের খাতা খুলে দেখতে প্রতি মাসে সেলিনের কুকুরের জন্য 500 মুদ্রা বরাদ্দ করা হয়েছে, আর সমি যে দোকানটা কিনতে চাইছে সেটার দাম মাত্র 300 মুদ্রা, সেটার জন্য টাকা নেই। কেনজি বলে যে আপনি এরকম বলবেন না, সেলিনের কুকুরটা বিদেশি কুকুর, রাজকুমার নিজে ওটা ওনাকে উপহার দিয়েছিল, এইটুকু টাকা তো লাগবেই। সমি বলে যে তাই, তুমি এক্ষুনি আমার কাছে গত 3 বছরের সমস্ত হিসেবের খাতা নিয়ে আসো, তারপর আমি দেখছি। আর সমি তো সারা রাত জেগে সেই হিসেবের খাতার হিসাব মেলাচ্ছিল যে কোথায় গড়বড় হয়েছে, এবং সে প্রায় ঘুমে ঢলছিল। তখনই এডওয়ার্ড তাকে দেখতে পায়, এবং সমির যাতে ঠান্ডা না লাগে এডওয়ার্ড তার গায়ে চাদর চাপা দিতে যায়, কিন্তু তখনই সমি সাইডে ঘোরে এবং এডওয়ার্ডের সাথে তার প্রায় কিস হয়ে যায় এবং তারা ইন্টিমেট হয়ে পড়ে। এবার তখনই অকওয়ার্ড হয়ে সমি সেখান থেকে উঠে চলে যেতে চায়, কিন্তু আবারও সে পা পিছলে পড়ে যায় এবং এডওয়ার্ড তার ওপর পড়ে যায়। সমি সেই অবস্থাতে এডওয়ার্ডকে বলে যে এডওয়ার্ড, আমি জানি যে মিস্টার কেনজি কিভাবে এতদিন আমাদের খাজনা থেকে টাকা সরাতো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। কেনজি বলে যে রাজকুমার আমার সাথে এমন কেন করছেন, আমি শুধু ওই দোকানটা কিনতে চাইনি বলে সমি আমার সাথে এমন করছে। সমি তখনই বলে যে তাই, আমি হিসাবের খাতায় দেখেছি যে আগের মাসে 3000 মুদ্রা খরচ হয়েছে আমাদের ছাদ সারানোর জন্য, তার আগের মাসে 3000 মুদ্রা খরচ হয়েছে মাছের চারা কেনার জন্য, আর তার আগের মাসেও আমি দেখেছি যে 3000 মুদ্রা খরচ হয়েছে নাকি আমার জামা কেনার জন্য। তা আমার জামাগুলো কোথায় যেগুলো আপনি কিনেছেন? কিন্তু তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রতি মাসে এই 3000 মুদ্রা একই লোক অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ একই লোকের কাছে গেছে, এবং সেটা হচ্ছে কেন্দ্র। তা কেন্দ্র আপনার কে, আপনার ছেলে না আপনার বাবা? এবার এই অবধি শুনে কেঞ্চি তো বুঝে যায় যে সে পুরোপুরি ফেসে গেছে, এবং সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে রাজকুমারের সামনে বসে পড়ে। আসলে এই টাকাটা তো সেলিনের জন্য সে চুরি করত এবং সেলিন এই টাকাটা ব্যবহার করত। এবার চাপে পড়ে কেঞ্জি সত্যি কথা বলেই দিচ্ছিল যে এই টাকাগুলো আমি নিজের জন্য নিইনি, কিন্তু সেলিন তাকে চোখ দেখায়। তখনই কেঞ্জি কথা ঘুরিয়ে বলে যে আসলে সোমি আমাকে দিয়ে এই টাকাগুলো তোলাতো, সোমির জন্যই আমাকে এই টাকাগুলো চুরি করতে হয়েছে। এই টাকা পাওয়ার জন্য ও আমাকে সিডিউস করারও চেষ্টা করেছে, কিন্তু যখন আমি ওকে টাকা দিতে আর রাজি হচ্ছি না ও আমাকে এইভাবে ফাঁসাচ্ছে। আসলে আমি চাই না আপনার পরিবারের টাকা এইভাবে নষ্ট হোক। এডওয়ার্ড বলে যে কি, সোমি তোমাকে সিডিউস করেছে? সোমি তোমার এইরকম একটা পছন্দ? সোমি গিয়ে কেঞ্জিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমি তোমাকে সিডিউস করেছি। সে কেঞ্জিকে ঠাঁই ঠাঁই করে লাথি মারতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশের লোক চলে আসে। পুলিশের লোকটি বলে যে আমরা খুঁজে বার করেছি ওয়েনকে কে মেরেছে, এবং সেটা হচ্ছে কেঞ্জি, এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। এবং পুলিশের লোকেরা কেঞ্জিকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। সেলেন এডওয়ার্ডকে বলে যে রাজকুমার, মিস্টার কেনজিকে কি আর একটা চান্স দেওয়া যায় না? উনি এতদিন আমাদের এত কাজ করেছেন। সমি মনে মনে ভাবে যে নাও, আবার ন্যাকা ন্যাকা গলায় যা বলবে এডওয়ার্ড সব মেনে নেবে।
কিন্তু এডওয়ার্ড বলে যে সেলিন, আমি তোমাকে খুব ভালোবেসে তোমার সব কথা রাখি, কিন্তু তার মানে এই না যে তুমি আমার পিছনে নোংরামি করবে। যদি আমি জানতে পারি যে তুমি আমার পিছনে কিছু করছো, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। এবং সে সমীর হাত ধরে বলে যে চলো তোমাকে কফিন শপটা কিনে দিই। এবার আমরা দেখতে পাই যে এডওয়ার্ড এবং সোমি সেই কফিনের দোকানটি পুরো কিনে নিতে যায়। এবং তারা গিয়ে হঠাৎ দেখে যে বাইরে থেকে কারোর কান্নার শব্দ আসছে। সোমি বলে যে এটা কে কাঁদছে। এবার কফিনের দোকানের লোকটি বলে যে জ্যাকি বলে একটি ছেলে কাঁদছে। এবং আমরা দেখতে পাই যে জ্যাকি তার বাবার মৃতদেহ নিয়ে সেখানে আসে। জ্যাকি বলে যে আজ সকালেই তার বাবা মারা গেছে, কিন্তু কফিন কেনার মতো টাকাটুকুও তার কাছে নেই। তাই তাকে যদি একটা কফিন দিয়ে সাহায্য করা হয় তাহলে সে সব ধরনের কাজ করতে রাজি আছে। কফিনের দোকানের লোকটিও বলে যে জ্যাকিরা সত্যিই খুব গরিব, জ্যাকির মাও নেই, তাদের আর কোনো আত্মীয়ও নেই, শুধুমাত্র জ্যাকি আর জ্যাকির বাবাও ছিল। আর আজ তো জ্যাকির বাবাও মারা গেল। এবার সোমি তখনই জ্যাকির বাবার দেহ দেখে বলে যে দাঁড়াও, তোমার বাবা কখন মারা গেছে? এবার জ্যাকি কাঁদতে কাঁদতে বলে যে আমার বাবা মনে হয় স্ট্রোক হয়ে মারা গেছে, আজকে সকালে উনি কুয়োতে পড়ে গেছিলেন, তারপরই উনি মারা গেছেন। সুমি বলে যে দাঁড়াও, এখনই কান্নাকাটি করো না, তোমার বাবাকে হয়তো বাঁচানো গেলেও বাঁচানো যেতে পারে। এবং সে জ্যাকির বাবার জামা খুলে তাকে সিপিআর দিতে শুরু করে। এবার যখনই সুমি লোকটিকে মাউথ টু মাউথ দিতে চায় তখনই এডওয়ার্ড চেঁচিয়ে ওঠে যে সুমি, এটা তুমি কি করছো? সুমি বলে যে আরে এইভাবে না করলে লোকটা তো বাঁচবে না। তখনই জ্যাকি বলে যে আপনি আমাকে শিখিয়ে দিন, আমার বাবাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সমি বলে যে ওর নাকটা চেপে ধরে ওর মুখের মধ্যে অক্সিজেন দেওয়ার চেষ্টা করো। এবার এইরকম কিছুক্ষণ করার পরেই লোকটি চোখ খোলে এবং সে বেঁচে ওঠে। এবার সবাই তো অবাক হয়ে যায় যে কিভাবে সমি এটা করলো। এডওয়ার্ড বলে যে সমি, তুমি এটা কিভাবে করলে? সমি বলে যে আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি মজা করছি না, এরকম করলেই লোকটা বাঁচবে। ওদিকে জ্যাকি তো বলতে থাকে যে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি চাই আপনার দোকান যেন অনেক চলুক, আপনার দোকানে প্রচুর সেল হোক। সোমি বলে যে আমার দোকানে প্রচুর সেল, কিন্তু এটা তো একটা কফিন শপ, এখানে প্রচুর সেল না হওয়াই ভালো। এবার আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা একটি গার্ডকে দেখতে পাই যে তার মালিকের কাছে গিয়ে বলে যে মাস্টার, এডওয়ার্ডকে মারার সমস্ত প্ল্যান রেডি হয়ে গেছে, এবার আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারি। এবং তার মাস্টার বলে যে খুব ভালো, এডওয়ার্ড সবসময় রাজসভায় আমার পিছনে লাগার চেষ্টা করে, ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না। গার্ডটি বলে যে মাস্টার, এডওয়ার্ড দোকানে কোনো বডিগার্ড ছাড়াই কেবলমাত্র একটা মহিলাকে নিয়ে এসেছে, ওই মহিলা আমাদের কাছে কিছুই না, আমরা খুব সহজেই ওকে মেরে ফেলতে পারবো। এবার আমরা কফিন শপের দৃশ্য দেখতে পাই, যেখানে কফিন শপের আগের মালিক তাদের দোকান ছেড়ে দিয়ে চলে যায়। সোমি যখন দরজা বন্ধ করছিল হঠাৎই এডওয়ার্ড তাকে গার্ড করে এইভাবে দাঁড়ায়। সোমি বলে যে তুমি ভুলে যাও না, আমরা কিন্তু ডিভোর্স নিচ্ছি, এত রোমান্টিক হওয়ার কিছু নেই। কিন্তু এডওয়ার্ড তাকে চুপ করিয়ে দেয়। এবং তখনই আমরা দেখতে পাই সেখানে সেই চরটি প্রবেশ করে। সে বলে যে বাহ, আপনি বুঝে গেছেন যে আমরা এখানে এসে গেছি, চিন্তা নেই, আর বেশিক্ষণ তোমাদের কষ্ট পেতে হবে না, এখনই আমি তোমাদের মেরে দেব। এডওয়ার্ড বলে যে দেখাই যাক কে আগে মরে। এবং তার এক ঘাতেই সেই চরটি সেখানে লুটিয়ে পড়ে। এবার সোমি তো তাতে খুব খুশি হয়, কিন্তু যখনই সে এডওয়ার্ডের দিকে ঘুরে সে দেখে যে এডওয়ার্ড সেখানেই পড়ে গেছে। আসলে একদম প্রথমে এসেই চরটি ছুরি মেরেছিল সোমির দিকে, কিন্তু তাকে বাঁচানোর জন্যই এডওয়ার্ড সেই ছুরির ঘা খেয়েছিল, যেটা একটা বিষাক্ত ছুরি ছিল। সোমি বলে যে তুমি আমাকে বাঁচানোর জন্য নিজে ছুরিটা নিয়ে নিয়েছো। এডওয়ার্ড বলে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি তাড়াতাড়ি সেফ জায়গায় পৌঁছে যাও। কিন্তু সোমি তাকে ছেড়ে যেতে চায় না। সোমি বুঝতে পারে যে ছুরিটা বিষাক্ত, সুতরাং সেটা এডওয়ার্ডের দেহ থেকে বার করতে হবে। তাই সে এডওয়ার্ডকে কিস করে এডওয়ার্ডের মনটা অন্যদিকে ঘোরানোর জন্য, এবং ছুরিটা সঙ্গে সঙ্গে বার করে নেয়। এডওয়ার্ড তাকে বলে যে আমি জ্ঞান হারানোর আগে তুমি আমাকে খালি একটা কথা বলো, তুমি আসলে কে? এবং সেই কথা বলেই এডওয়ার্ড সোমির কোলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং তখনই সেখানে অপর একটি খুনি আসে। সে সোমিকে দেখে বলে যে ও, শুধু তুমি বেঁচে আছো, তোমার মুন্ডু কেটে আমি আমাদের মালিক অ্যালানের কাছে নিয়ে যাব। সোমি বলে যে সে কি, তুমি তো আসল ভিলেনের নামই আমার সামনে বলে দিলে। এবার খুনি সেনাটি তখনই সোমিকে মারতে যায়, কিন্তু সোমি সঙ্গে সঙ্গে তার ঘাড়ে একটি ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। সেনাটি বলে যে একটা মাত্র সূচে তুমি কি ভেবেছো আমাকে হারাবে? কিন্তু তখনই সে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়।
কিন্তু তখনই অপর আরেকটি খুনি সৈন্য এসে এডওয়ার্ডের গলায় তরোয়াল ধরে। সৌমিকে বলে যে এখনই ওকে ওই ঘুম থেকে ওঠাও, না হলে কিন্তু আমি এডওয়ার্ডকে এখনই মেরে দেবো। আমার কাছে কি অস্ত্র আছে সেই সব কিছু বার করো, না হলে কিন্তু তোমার বর এখনই মরবে। আর তোমার জামা কাপড় এখনই খোলো, আমি দেখতে চাই কি কি অস্ত্র তুমি লুকিয়ে রেখেছো। কিন্তু এই কথা বলার সাথে সাথেই এডওয়ার্ডের জ্ঞান ফিরে আসে এবং এডওয়ার্ড তার তলোয়ার সরিয়ে তাকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দেয়। সমি তার সার্জিক্যাল নাইফ নিয়ে খুনিটির কাছে গিয়ে বলে যে কখনো মেয়েদের আর এইভাবে অপমান করবে না। এ তার নাইফ দিয়ে খুনিটির পুরো সাঙ্গে আঘাত করে যাতে সে কোনোদিন আর বাবা হতে না পারে। এবার অন্যদিকে আমরা এদের মাস্টার অ্যালান উইকি অর্থাৎ এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেখতে পাই। সে তো খবর পায় যে তার 3জন চরের মধ্যে কেউই এডওয়ার্ডকে মারতে পারেনি, উল্টে তারা নিজেরাই আহত অবস্থায় চলে এসছে। অ্যালান বলে যে ওরা কোনো কাজের না, এবার এই কাজটা আমাকে নিজের হাতেই তুলে নিতে হবে। আজকে রাতেই আমি এডওয়ার্ড আর ওর স্ত্রীকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানাবো। এবার এডওয়ার্ড তো বাড়ি গিয়ে পয়জনের অ্যান্টিডোট নিয়ে সুস্থ হয়ে ওঠে এবং সে সোমির ঘরে এসে বলে যে আর কখনো যেন আমি তোমাকে এইসব কিছু করতে না দেখি, তাহলে কিন্তু ভীষণ বকা খাবে। এবং তখনই তাদের কাছে অ্যালানের আমন্ত্রণ পত্র আসে। এবার এডওয়ার্ড আর সোমি তো জেনেই গেছিল যে তাদের অ্যালানই মারার চেষ্টা করেছে। সোমি তো তার নিমন্ত্রণ পত্র দেখে ভীষণ রেগে যায় এবং হাতা গুটিয়ে বলে যে আজকে আমি ওকে দেখে নেব, চলো ওর বাড়িতে। এবার তারা অ্যালানের বাড়িতে আসে। এবার অ্যালান তো তাদের ভীষণ খাতির করে খাওয়া দাওয়া করাতে থাকে, কিন্তু সোমি এডওয়ার্ডকে কানে কানে বলে দেয় যে আজকে কিন্তু কোনো রকম ড্রিঙ্ক করবে না, তারপর দেখো কি মজাটাই না হয়। এবার ওদিকে অ্যালান তো তাদের ড্রিঙ্কে বিষ মিশিয়ে রেখেছিল এবং সেই সবাইকে ওয়াইন অফার করে, কিন্তু সোমি বা এডওয়ার্ড কেউই অ্যালকোহল খায় না। অ্যালান বলে যে এ কি তোমরা খাচ্ছ না কেন, তোমরা কি ভেবেছো আমি কি অ্যালকোহলে বিষ মিশিয়ে রেখেছি? তাহলে এক কাজ করুন রাজকুমার, আপনি আমার পাত্র থেকে খান। এই বলে সে নিজের পাত্র থেকে এডওয়ার্ডের পাত্রে অ্যালকোহল ঢেলে দেয়। কিন্তু এডওয়ার্ড বলে যে না, আমার স্ত্রী আসলে প্রেগনেন্ট, তাই জন্য ও অ্যালকোহল এখন খাবে না, তাই ওকে সঙ্গ দেওয়ার জন্য আমিও এখন এইসব খাবো না। এবার সোমি কিন্তু প্রেগনেন্ট ছিল না, কিন্তু এটা এডওয়ার্ড একটা অজুহাত দিচ্ছিল এবং বলে যে ঠিক আছে তাহলে ড্রিঙ্ক করতে হবে না, আপনাকে বরঞ্চ একটু চা দিই। এবং সে এডওয়ার্ডকে চা দেয়। এবার অ্যালান তার ড্রিঙ্ক গ্রহণ করে এবং এডওয়ার্ড তার চা খায়। কিন্তু ড্রিঙ্ক করার পরই অ্যালানেরই বুকে ব্যথা শুরু হয়, এডওয়ার্ডের তো কিছু হয়ই না। অ্যালান বলে যে তোমরা কি আমাকে বিষ দিয়েছো নাকি? আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। তোমরা কি ভেবেছো তোমরা আমাকে মেরে এখান থেকে বেঁচে যাবে? কিন্তু আমিও তোমাদের চায়ে বিষ মিশিয়ে রেখেছি, আমি মরলে তোমাদের নিয়েই মরবো। এবার সোমি তখনই বলে যে এডওয়ার্ড তুমি চাটা খেলে তার মধ্যে বিষ ছিল। কিন্তু এডওয়ার্ড আসলে সেই চাটা খায়নি, সে কেবলমাত্র চা খাওয়ার নাটক করেছিল। এবং এডওয়ার্ড সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে, যারা কিনা বাইরেই অপেক্ষা করছিল। এডওয়ার্ড বলে যে এক্ষুনি অ্যালান নিজে মুখেই স্বীকার করেছে যে ও ড্রিঙ্কে বিষ মিশিয়ে আমাদের মারার চেষ্টা করছিল, তাই জন্য পুলিশ সঙ্গে সঙ্গে অ্যালানকে গ্রেপ্তার করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সোমি এডওয়ার্ডকে বলে যে মনে হয় না অ্যালানের যা দেহের অবস্থাও বেশি দিন জেলে সার্ভাইভ করতে পারবে। এডওয়ার্ড বলে যে ও এতদিন অনেক জালিয়াতি করেছে, ওর এখন জেলে পচাই উচিত। এবার তখনই সেখানে হন্তদন্ত হয়ে জ্যাকি আসে এবং সে প্রায় কাঁদতে কাঁদতে বলে যে ম্যাডাম, ম্যাডাম আমার বৌদিকে আপনি বাঁচান। সমি বলে যে তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। এবার জ্যাকি বলে যে তার এক প্রতিবেশী বৌদি আজকে সকালেই মারা গেছে, কিন্তু তার পেটের বাচ্চাটি এখনো বেঁচে আছে এবং গর্ভের ভিতর নাড়াচাড়া করছে। কিন্তু যদি সমি কিছু না করে তাহলে বাচ্চা সমেতই মেয়েটিকে কবর দেওয়া হতে পারে। এবার সমি সেখানে যায়। জ্যাকি মেয়েটির বর কার্লোকে দেখিয়ে বলে যে তোমরা এতদিন ওর ওপর অত্যাচার করতে, তোমরাই নিশ্চয়ই ওকে মেরেছো, আর তোমরা ওর বাচ্চাটাকে এখন মেরে ফেলতে চাইছো। কার্লো তখনই বলে যে কি, আমরা ওর উপর কোনো অত্যাচার করতাম না। ম্যাডাম, রাজকুমার, আপনি ওর কথাই বিশ্বাস করবেন না। আসলে আমার স্ত্রীর অনেকের সাথে সম্পর্ক ছিল, ও নিশ্চয়ই শয়তানের সাথে সম্পর্ক করে আর একটা শয়তানের জন্ম দিতে চাইছে। তাই জন্যই আমরা বলেছি যে ওকে কবর দিয়ে দেব, এই শয়তানকে পৃথিবীতে আনার কোনো প্রয়োজনীয়তাই নেই। এবার এই সব কথা বলতে বলতে জ্যাকি এবং কার্লোর মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায়। কিন্তু তখনই এডওয়ার্ড তাকে থামিয়ে বলে যে একদম থামো, কে কেমন কার কার সাথে সম্পর্ক আমার জানার কোনো দরকার নেই, কিন্তু মেয়েটিকে যদি তুমি মার্ডার করে থাকো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার সোমি তখনই অপারেশন করার কথা বলে, যাতে মেয়েটি মারা গেলেও তার বেবিটিকে বার করা যায়।
কিন্তু তার বর কিছুতেই সেই জিনিসটাকে সাপোর্ট করে না। শেষ অবধি এডওয়ার্ড তার তলোয়ার কার্লোর গলায় ধরে যে একদম বেশি কথা তুমি বলো না। কিন্তু কার্লো তখনও বাজে কথা বলতে থাকে যে তোমরা আমার বউয়ের বডি নিয়ে কাটাছেঁড়া করছো, এর জন্য তোমাদের উচিত আমাকে টাকা দেওয়া। জ্যাকি বলে যে তুমি এর জন্য টাকা চাইছো, তুমি একটা নোংরা মনের মানুষ। এবার এই সব কথার মাঝখানে সমি তার সি সেকশন অপারেশন করে এবং সমি অপারেশন করতে গিয়ে দেখে যে মেয়েটির দেহে বিভিন্ন মারের দাগ। এবং তখনই বোঝা যায় যে তার মানে কার্লো লোকটি খুব একটা সুবিধার ছিল না। এডওয়ার্ড বলে যে জ্যাকি এখনই পুলিশকে ডাকো। আর কার্লো তো ঢং করে কান্নাকাটি শুরু করে দেয় যে আমার বউটা মরে গেল আর তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে বাঁচাও। এবার ততক্ষণে সমি বাচ্চাটির জন্ম দিতে সক্ষম হয়। সমি বলে যে মেয়েটির কপালে একটা ক্ষতর দাগ আছে, বোঝাই যাচ্ছে যে সেটা কেউ খেলে ফেলার ফলেই হয়েছে এবং মেয়েটির গায়েও নির্যাতনের প্রচুর দাগ রয়েছে। এবার ততক্ষণে পুলিশ সেখানে আসে এবং বলে যে কার্লোর নামে তো এর আগেও অনেক অভিযোগ ছিল, সুতরাং বোঝাই যাচ্ছে যে সেই তার স্ত্রীকে মেরেছে। এবং পুলিশ তখনই কার্লোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগে সমি তাকে এক লাথি মারে এবং বলে যে এটা তোমার স্ত্রীর তরফ থেকে। সে আরো একটা লাথি মেরে বলে যে এটা তোমার বাচ্চার তরফ থেকে, কারণ তাকেও তুমি মেরে ফেলতে চাইছিলে, এবং সে চলে যায়। এবার জ্যাকিও কার্লোকে এক লাথি মারে এবং বলে যে এটা আমার তরফ থেকে, এবং তারা সেখান থেকে চলে যায়। এবার সোমি আর এডওয়ার্ড তো তাদের ম্যানশনে ফিরে আসে, কিন্তু এই সব সার্জারি অপারেশন করতে করতে সোমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তাই জন্য এডওয়ার্ড চিকিৎসক ডাকে এবং সোমির জন্য ওষুধ প্রস্তুত করে। এবার অন্যদিকে সেলিন খবর পায় যে সোমি আর এডওয়ার্ড একটা বাচ্চা নিয়ে ফিরেছে এবং সেলিন তো হিংসায় জ্বলে পড়ে যায়। সে ভাবে যে এটা কার বাচ্চা, তাহলে কি সোমি কোনো প্ল্যান করছে এডওয়ার্ডকে তার থেকে সরিয়ে নেওয়ার। এবং সেলিন সোমির ঘরে আসে। সোমি বলে যে তোমার যদি অনেক ফাঁকা সময় থাকে তুমি পড়াশোনা শুরু করো, তাহলে অন্তত তোমার বুদ্ধিগুলো কাজে লাগানোর একটু সুযোগ পাবে। সেলেন বলে যে একদম চুপ করো, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো আর নিজে একটা বাচ্চা নিয়ে এডওয়ার্ডের মন ভোলানোর চেষ্টা করছো। আমি কিন্তু এই বাচ্চাটাকে ছাড়বো না। সমি বলে যে ওই বাচ্চাটাকে তুমি টাচও করবে না। এবার তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে এবং সেলিন আবারও তার সেই ন্যাকা ন্যাকা রূপ ধারণ করে এবং এডওয়ার্ডের হাত ধরে বলে যে রাজকুমার, আমি তো দিদির শরীরটা খারাপ তাই জন্য দেখতে এসেছিলাম। কিন্তু এডওয়ার্ড তার কথার কোনো পাত্তা দেয় না এবং বলে যে তোমার দিদির শরীর যখন খারাপ তুমি তাহলে এখানে এসে ওকে ডিস্টার্ব করো না। সেলেন বলে যে কিন্তু ও আমাকে বুলি করছে, দেখো আমার হাতে মেরেছে। এডওয়ার্ড বলে যে তুমি এখন এখান থেকে যাও এবং সে সেলিনকে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে দেয়। এডওয়ার্ড সোমিকে বলে যে তোমার বোন এখনো বয়সে একটু ছোট, তো তাই এত হিংসা করে, তুমি ওর সাথে একটু ধৈর্য রেখো। কিন্তু সোমি এডওয়ার্ডের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। এডওয়ার্ড বলে যে তোমার কি চাই বলো, তোমাকে আমি এত ভালোবাসার চেষ্টা করছি তবুও তুমি এমন কেন করছো, তুমি কি চাও। সমি বলে যে তুমি কখনোই বুঝবে না আমি কি চাই, বোকা কোথাকার। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে সমিরও তো মুডটা একদমই ভালো ছিল না, তাই জন্য সে জ্যাকির সাথে একটি ব্রথেলে ড্রিঙ্ক করতে যায়। সে দেখতে পায় যে এই ব্রথেলের মালিকও সেই মিস্টার জ্যাকসন, অর্থাৎ একদম প্রথমে গ্যাম্বলিং হাউসের যে মালিক ছিল সে। তার গ্যাম্বলিং হাউস ওই ঘটনার পর বন্ধ হয়ে গেছিল, তাই জন্য এখন সে এই শুঁড়িখানাটি খুলেছে। এবার মিস্টার জ্যাকসন তো সমিকে চিনতে পারে এবং বলে যে ম্যাডাম, আজকে আপনি যা ড্রিঙ্ক করবেন সবের খরচাই আমরা দেব, আপনাকে কিচ্ছু দিতে হবে না। ফলে সমি তো দেদার ড্রিঙ্ক করতে থাকে। এবার তখনই সে লক্ষ্য করে সেখানে একটি ছেলে আসে, যে কিনা সেখানে একজন গণিকার সাথে বাজে ব্যবহার করছিল, জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। এবং সৌমি তখনই গিয়ে বলে, যাই তুমি কি করছো, এইভাবে ওকে ডিস্টার্ব করছো কেন। ছেলেটি বলে যে কি, তুমি আমাকে বাধা দিচ্ছ, তুমি জানো আমি কে, আমি মিনিস্টার অ্যালান উইকির ভাইপো। সমি বলে যে আর আমি সুপারম্যানের বাবা। এই বলে সমি তাকে ঠাস করে এক ঝড় মারে এবং উল্টে সেই ছেলেটিও সমিকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে এবং সমিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার তারা সুরেখানারই একটি ঘরে আসে। এবার সৌমি তো নেশার ঘরে বলতে থাকে যে এখানে কি এসি আছে, আমার হেডফোন ল্যাপটপ এগুলো আমি ভীষণ মিস করছি, আমি বাড়ি কবে যাব। এবার এডওয়ার্ড ভাবে যে সৌমি হয়তো তার বাবার বাড়ির কথা বলছে। এডওয়ার্ড বলে যে ঠিক আছে, আমি তোমাকে দুদিন পর নিয়ে যাব। সৌমি বলে যে তুমি বুঝবে না আমি কি বলতে চাইছি, এবং সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা মিস্টার জ্যাকসনের ডাকা ডাকিতে তাদের ঘুম ভেঙে যায়
এবং তারা নিচে গিয়ে দেখে যে আগের দিন যে ছেলেটি ঝামেলা করছিল, অর্থাৎ অ্যালানের ভাইপো, সে মার্ডার হয়েছে। এবার অ্যালান তো সেখানে এসে খুব হাঙ্গামা করে এবং এর সব দোষ এডওয়ার্ডের ওপর চাপিয়ে দেয় যে তোমার সাথে কাল রাতে ওর ঝামেলা হয়েছিল, তুমি নিশ্চয়ই ওকে মেরেছো। এডওয়ার্ড বলে যে বাবা, তুমি এখনো বেঁচে আছো, পুলিশ তোমাকে ছেড়ে দিল? অ্যালান বলে যে হ্যাঁ, ভগবান আমার সাথে আছে, তাই তোমাদের সেই শয়তানি সেই দিন কাজে আসেনি, তাই জন্য আমি বেঁচে আছি, কিন্তু এবার আমি তোমাকে জেলে পাঠাবো। আর সোমি জিজ্ঞাসা করে যে প্রথম এই ভাইপোর দেহ কে দেখেছে, এবং আগের দিনের সেই মেয়েটি বলে যে আমি দেখেছি। আগের দিন আমি তো ওর থেকে কোনো রকমে পালিয়েছিলাম, কিন্তু পরে আবার যখন আমি চেক করতে আসি তখনই আমি ওকে মৃত অবস্থায় পাই। এবার সোমি চেক করে বলে যে ওর কোনো অর্গ্যান ড্যামেজড হয়নি এবং কোথাও রক্তের কোনো দাগ বা আঘাতের কোনো চিহ্নও নেই। সুতরাং বলাই যায় যে এটা একটা ন্যাচারাল মৃত্যু, ওকে কেউ মার্ডার করেনি। হয়তো ও বেশি ড্রিঙ্ক করেছিল, তার জন্যই ও মারা গেছে। সুতরাং এটার জন্য কাউকে দায়ী করা যাবে না। এবার পুলিশ সেখানে আসলে সৌমি সেই একই কথা বলে। এবার যেহেতু সৌমি এতদিন এত কেসে সাহায্য করেছে, তাই পুলিশ এক কথাতেই তার কথা বিশ্বাস করে নেয়। সৌমি বলে যে আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে আপনারা অটোপসি করে দেখতে পারেন, এবং এই বলে তারা সেখান থেকে চলে যায়। এবার আমরা পরের দৃশ্যে দেখতে পাই যে এডওয়ার্ড এবং সৌমি চা খাচ্ছিল। সৌমি বলে যে তুমিও জানো তাই না যে ওই মেয়েটাই ভাইপোকে মেরেছে? এডওয়ার্ড বলে যে হ্যাঁ, আসলে আমরা জানতে পারি যে মেয়েটি হয়তো কোনো গণিকা ছিল না, সে কেবলমাত্র শুঁড়িখানায় কাজ করত। কিন্তু তা সত্ত্বেও ভাইপো মেয়েটির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, তাই জন্য মেয়েটি তাকে মেরে ফেলে এবং তার পরের দিনই তার প্রেমিকের সাথে সেখান থেকে পালিয়ে যায়। তারা যখন এইসব আলোচনা করছিল তখনই এডওয়ার্ডের গার্ড এসে বলে যে স্যার, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা সমীর বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। সমী বলে যে বাবার বাড়ি, কিন্তু এটা আবার কবে ঠিক হলো? এডওয়ার্ড বলে যে কেন, তুমি তো কালকে বলছিলে যে তুমি বাড়ি যেতে চাও, তাই জন্যই তোমাকে বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি। এবং তারা সমি এবং সেলিন দুজনেরই বাবার বাড়িতে আসে। এবার রাজকুমারকে দেখেই তো সমির বাবা ল্যাম্বো বো করে এবং তাদের স্বাগত জানায়। ওদিকে সমি মনে মনে ভাবে যে আমি আবার এদের কেন মিস করতে যাব, আমি তো এদের কাউকে চিনিই না। এবার সমি এসে যখন টেবিলে বসে, সে তার সৎ মা অর্থাৎ সেলিনের মা আইভিকে দেখতে পায়। সেলিনের মা বলে যে সমি, তোমার তো খুব অহংকার বেড়ে গেছে দেখছি। তুমি যদি জোর না করতে তোমার সাথে রাজকুমারের বিয়েও হতো না, আর তোমার সেই নিয়ে এত অহংকার, অকৃতজ্ঞ মেয়ে কোথাকারে। সমি তখন বলে যে আমি অকৃতজ্ঞ না, আপনারা অকৃতজ্ঞ। কারণ আমার সাথে যদি এডওয়ার্ডের বিয়ে না হতো, তাহলে উপপত্তির মেয়ে হিসেবে সেলিনের সাথেও রাজকুমারের বিয়ে কখনোই হতো না। তাই তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এবার তখনই সমীর মনে হয় যে এটা যদি আমার সৎ মা হয়, তাহলে আমার আসল মা কোথায়? সে বলে যে আমার মা কোথায়? সেলিন বলে যে তোমার মা আবার কোথায় থাকবে, নিশ্চয়ই কাপড় কাচ্ছে বা বাসন মাজছে, ঝিয়েরা যা কাজ করে তাই আর কি। এবার এই কথা শুনে সমি তো খুব রেগে যায় যে কি, আমার মা এই বাড়ির প্রধান স্ত্রী, আর আমার মা এইসব কাজ করবে? সেলিন বলে যে প্রধান স্ত্রী তো কি হয়েছে, তোমার মা কেবলমাত্র আমার মায়ের চাকরানি হওয়ারই যোগ্য। এই কথা শুনে সমি আর সহ্য করতে পারে না এবং সেলিনকে এক ঠাস করে চড় মারে, এবং তাদের দুজনের মধ্যে রীতিমতো মারামারি লেগে যায়। এবার এডওয়ার্ড আর ল্যাম্বো এসে সেখানে তাদেরকে থামায়। সনি বলে যে ওরা আমার মাকে বুলি করছে, ওরা আমার মাকে অত্যাচার করে, কিন্তু সোমের বাবা স্বামীকেই বকা দেয় যে তুমি রাজকুমারের সামনে এমন ব্যবহার করছো, নিজের বাবা মাকে অপমান করছো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। একজন স্ত্রী হয়ে তুমি স্ত্রীর মতো ব্যবহার করবে, এত মাথায় ওঠার কি আছে? আর সমি তো রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে দেখে যে তার আসল মা অলিভ কাপড় কাচ্ছে। সে গিয়ে বলে যে তুমি আমার মা। এবার তার মা অলিভ তো এক মুহূর্তের জন্য খুশি হয়, কিন্তু তারপরেই সে চিন্তিত হয়ে পড়ে। অলিভ বলে যে তুমি এখানে এসছো, তোমাকে রাজকুমার তাড়িয়ে দেয়নি তো? তোমাকে তোমার বোন বুলি করছে না তো? সনি বলে যে আমাকে বুলি করবে, কি যে বলো না, আমি এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছি, আমাকে বুলি করবে এমন সাহস কারণ নেই, রাজকুমারেরও নেই। সমি অলিভকে বলে যে মা, তুমি এইসব কাজ কেন করছো? তুমি তো ভালোভাবে থাকবে এই বাড়ির প্রধান স্ত্রী হিসাবে। অলিভ বলে যে আমি আর তোমার বাবার মনে কখনোই জায়গা করে নিতে পারবো না। সমি বলে যে তোমাকে ওর মনে কে জায়গা করে নিতে বলেছে? ওর সাথে তুমি ডিভোর্স করে নাও, তুমি আমার কাছে থাকবে। আমার এখন নিজের একটা দোকান আছে, আমি নিজে অর্থ উপার্জন করি, আমি তোমার দায়িত্ব নেব। এবার এডওয়ার্ড তাদের এই সব কথা শুনে। এবার অন্যদিকে আমরা আইভি এবং সেলিনকে দেখতে পাই। আইভি বলে যে সমি কিন্তু খুব বাড়াবাড়ি করছে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে।
এবং তখনই সেলিন তার পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করে এবং বলে যে এটাতে এমন একটা বিষ আছে যেটা খেলে সমীর চুলকে চুলকে শেষ হয়ে যাবে। তখন আমি দেখবো ওর এত অ্যাটিটিউড কোথায় থাকে। এবার এতদিন তো সমীর মাকে ডিনার টেবিলেও একসাথে বসানো হতো না, কিন্তু সমী তার মাকে নিয়ে আসে। কিন্তু সমীর মা অর্থাৎ প্রধান স্ত্রীর জায়গায় চট করে আইভি বসে পড়ে এবং সমী তখনই তার মাকে তার বাবার জায়গায় বসিয়ে দেয়। আইভি বলে ওঠে যে এটা আবার কি হচ্ছে, এখানে তুমি কেন বসছো? সনি বলে যে আমি এখানেই বসবো আর মাও এখানেই বসবে, যেই আসুক না কেন আমরা এখান থেকে উঠবো না। এবার তারপরই সেখানে সমীর বাবা ল্যাম্বো এবং এডওয়ার্ড আসে। ল্যাম্বো বলে যেটা কি হচ্ছে, আমি থাকতে ওখানে ও কেন বসেছে, এইসব আমি মেনে নেব না। কিন্তু এডওয়ার্ড বলে যে তোমার প্রধান স্ত্রীকে যদি তুমি চাকরানির মতো রাখতে পারো আর যাকে তাকে প্রধান স্ত্রীর জায়গায় বসাতে পারো তাহলে তো এটা কোনো ব্যাপারই না। এবং এডওয়ার্ড গিয়ে সমীর পাশে বসে পড়ে। এবার তখনই সেলিন বলে যে দিদি, আমি এতদিন তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এবং সে একটি ড্রিঙ্কের গ্লাস সমীর দিকে এগিয়ে দেয়, যেটার মধ্যে সেই পয়জনটা মেশানো ছিল। কিন্তু সমী সেটা হাতে নিয়েই সেলিনের মুখে ছিটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেলিনের মুখ জ্বালা করতে শুরু করে দেয়। সমী বলে যে তুমি তো চাইছিলে যেটা আমি খাই, কিন্তু তুমি খুব ভালো করেই জানো ওটার ভিতরে কি আছে, তাই এবার নিজেই না হয় সেই চুলকানি সহ্য করো। এবং সমি উঠে পড়ে যাওয়ার জন্য। ল্যাম্বো বলে যে তুমি চলে যাচ্ছ, তোমার এত সাহস, আমার বাড়িতে এই এত ঝামেলা করে তুমি এখান থেকে চলে যাচ্ছ? সমি বলে যে কে বললো আমি চলে যাচ্ছি, এবং সে তার মায়ের ডিভোর্স পেপার বার করে দেয়। সে বলে যে এতদিন আমার মাকে অত্যাচারিত হতে হয়েছে, স্ত্রীর কোনো মর্যাদাই আমার মা পায়নি, তাই আজ থেকে আমার মা আমার সাথে থাকবে। ল্যাম্বো বলে যে রাজকুমার, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে এত অপমানিত হতে হচ্ছে। রাজকুমার বলে যে যদিও সমী ভীষণই বোল্ড বিহেভ করেছে, কিন্তু ও খুবই সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আপনি নিজের কি ব্যবহার এবং নিজের আচার সেগুলো নিয়ে ভেবে দেখুন। আর আপনার ছোট মেয়েকে আমার ম্যানশনে আর পাঠাবেন না যতদিন না আমি পারমিশন দিচ্ছি। অর্থাৎ রাজকুমার সেলিনকে এখানে থাকারই নির্দেশ দেয় এবং সমী তার মাকে নিয়ে এডওয়ার্ডের সাথে তার ম্যানশনে ফিরে যায়। এবার জ্যাকি এসে তাদের বলে যে বহু লোক এখন সমির দোকানের সামনে অর্থাৎ কফিন শপের সামনে ধূপ মোমবাতি ইত্যাদি দিচ্ছে, কারণ সমি একজন মৃত লোককে অর্থাৎ জ্যাকির বাবাকে মৃত অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছিল এবং সে অন্যান্যদেরও অনেক সাহায্য করেছে। মৃত্যুর পর সে মৃত্যুর কারণ আবিষ্কার করেছে, তাই জন্য লোকজন তাকে ভীষণই সম্মান দিতে শুরু করে দিয়েছিল। এডওয়ার্ড বলে যে এখন তো আমার তোমাকে দেখে হিংসা হচ্ছে। এবার তখনই সেখানে একটি লোক আসে এবং বলে যে একটি বাচ্চাদের কফিন পাওয়া যাবে উইলো কাঠের। এবার সমি বলে যে উইলো কাঠের তো কফিন সাধারণত হয় না, কিন্তু বাচ্চাদের কফিন কেন, কি জন্য লাগবে? এবং লোকটি তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ড তাকে ধরে ফেলে এবং বলে যে তুমি কি করেছো সত্যি করে বলো, তুমি কি কোনো বাচ্চাকে মেরেছো? লোকটি বলে ওঠে যে আমি কেন মারবো, এবং সে কেঁদে বলে যে ও তো আমার একমাত্র সন্তান। এবং তখনই লোকটি তার ছেলের মৃতদেহ নিয়ে আসে। আমরা দেখতে পাই যে বাচ্চাটি হাসি মুখেই মারা গেছিল এবং তার গায়ে অনেক লাল লাল চিহ্ন ছিল। লোকটি বলে যে আমি হঠাৎই দেখলাম যে ও বিছানায় শুয়ে শুয়ে এইভাবে মারা গেছে এবং আমি বুঝতেই পারিনি যে হঠাৎ ও এইভাবে কেন মারা গেল। সবাই বলছে যে ও হাসি মুখে মারা গেছে, মানে নিশ্চয়ই এতে ডিমনের কোনো হাত আছে, এবং সব লোকেরা বাচ্চাটির দেহ জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। তাই জন্য লোকটি এখানে এসেছিল চুপি চুপি একটা কফিন কিনতে, যাতে সে বাচ্চাটিকে কবর দিতে পারে। এবার সমি বলে যে বাচ্চাটির দেহ এবং সবকিছু দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটি ঠান্ডায় জমে মারা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো গরমকাল, তাহলে বাচ্চাটি ঠান্ডায় জমলো কোথায়? আবার তখনই এডওয়ার্ড বলে যে ঠান্ডা বলতে একমাত্র আমাদের ম্যানশনে হিমঘর আছে, তাহলে কি বাচ্চাটি কোনোভাবে সেখানে ঢুকে পড়েছিল? এবং তখনই সে তার হিমঘরের রক্ষককে ডাকে এবং দেখা যায় যে হিমঘরের রক্ষক হচ্ছে সেই বাচ্চাটির দাদু, অর্থাৎ লোকটির বাবা। এবং তখনই লোকটির বাবা এসে কান্নাকাটি করে এবং সবকিছু স্বীকার করে যে সে যখন আগের দিন হিমঘর পাহারা দিচ্ছিল তখনই বাচ্চাটি খেলতে খেলতে সেখানে ঢুকে পড়ে এবং লোকটি খেয়াল করেনি এবং রাতের বেলা সে হিমঘর বন্ধ করে দিয়ে চলে এসেছে। কিন্তু পরের দিন সকালে গিয়ে সে খেয়াল করে যে বাচ্চাটি সেখানেই জমে মারা গেছে এবং তারপর লোকটির বাবা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে এনে বিছানায় শুইয়ে দেয়। বাচ্চাটির এরকম পরিণতি দেখে তো এডওয়ার্ড এবং সমীর চোখেও জল চলে আসে। এডওয়ার্ড বলে যে এটা তোমাদের পারিবারিক ব্যাপার এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, এখন তোমরা কি সিদ্ধান্ত নেবে সেটা তোমাদের ব্যাপার।
এবং সমি বলে যে আমি একটা বাচ্চাদের কফিন তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তার জন্য টাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার সমি তো এতদিন জানতো না যে তাদের একটি হিম ঘর বা ফ্রিজারও আছে। সমি বলে যে তুমি আমাকে এতদিন বলনি কেন যে আমাদের ফ্রিজ আছে, তাহলে আমি তরমুজ ঠান্ডা করে খেতাম। এবং আমরা দেখতে পাই সমি তাদের হিম ঘর থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ এনে খাচ্ছিল। এবার সেখানে এডওয়ার্ড আসে এবং সমি তাকে নিজের হাতে বানানো একটা ড্রিঙ্ক খেতে দেয়, যেটা কিনা স্প্রাইট ছিল, অর্থাৎ কার্বোনেটেড ড্রিঙ্ক ছিল। এবং সমি সেটা ন্যাচারাল পদ্ধতিতে বানিয়েছিল। এবার এডওয়ার্ড তো সেটা খেয়ে খুবই ইমপ্রেসড হয়ে যায় এবং সমি তখনই একজন কর্মচারীকে দিয়ে বরফ আনায় এবং সেই বরফ দিয়ে স্প্রাইট খেয়ে এডওয়ার্ডের তো আরো ভালো লাগে। এবং সমি এডওয়ার্ডকে দেখায় যে কিভাবে ড্রিঙ্কের মধ্যেও বরফ দিয়ে খেলে সেটা আরো ভালো লাগবে। এবার এডওয়ার্ডকে শেখাতে শেখাতে সমি তো নিজেই অনেকটা ড্রিঙ্ক করে ফেলে এবং সে পুরো ড্রাঙ্ক হয়ে যায় এবং এডওয়ার্ড তাকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। এবার সমি যখন জ্ঞান ফেরে অর্থাৎ হ্যাংওভার কাটে, সে দেখে যে এডওয়ার্ড তারই ঘরে বসে চা খাচ্ছে। এবার সমি তাকে বলে যে সত্যি করে বলো, কালকে রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে? এডওয়ার্ড বলে যে তুমিই গেস করো। সমি বলে যে ভয় দেখিও না, সত্যি করে বলো। এডওয়ার্ড তাকে বলে যে সমি, তুমি সবসময় আমাকে এরকম দূরে ঠেলে দাও কেন? আর তুমি এতটা বদলে গেলে কিভাবে? আমি প্রথমে ভাবতাম যে হয়তো তুমি যেগুলো জানো সেগুলো তোমার পারিবারিক শিক্ষা, তুমি তোমার পরিবার থেকে জেনেছো, কিন্তু এখন আমি বুঝতে পারছি সেটা না। তাহলে তুমি কে? তুমি কি আমার বিয়ে করা সেই স্ত্রী না? আর তুমি কোথায় যাবার কথা বলো সব সময়? তোমার পরিবার, তোমার বাড়ি, সেগুলো কি এখানে নয়? তুমি কি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছো? সমি বলে যে ছাড়ো, তুমি অনেক প্রশ্ন করছো, আমাকে যেতে দাও। এডওয়ার্ড বলে যে না, শোনো, তুমি যেই হও না কেন, আমার স্ত্রী বা অন্য কেউ, মনে রাখবে তুমি কিন্তু কখনো আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি আমার মনটা তোমাকে দিয়ে দিয়েছি, আমাকে ছেড়ে কখনো পালিও না প্লিজ। এবার তখনই এডওয়ার্ডের কিছু কর্মচারী সেখানে আসে এবং তারা খবর দেয় যে রাজ্যে কিছু লোক খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং মনে করা হচ্ছে যে রাজ্যে প্লেগ ছড়াচ্ছে। এবার তারা একজন মৃত ব্যক্তির দেহ নিয়ে আসে এবং সমি সেই দেহটি পরীক্ষা করে। লোকগুলি বলে যে লোকটি রাস্তায় মৃত অবস্থায় পড়েছিল এবং সমি দেখে যে লোকটির স্মল পক্স হয়েছে। এবার এই রাজ্যে এর আগে কখনো স্মল পক্সে কেউ আক্রান্ত হয়নি এবং এই লোকটি অন্য কোনো জায়গা থেকে এসেছিল। এডওয়ার্ড বলে যে এটা ছড়াতে দিলে হবে না, লোকজনকে বলো তারা যেন বাড়ি থেকে না বেরোয়, আর যদি কেউ এরকম রোগে ভোগে তাহলে তাকে আমার বাড়িতে আসতে বলো। কোনো জায়গায় যেন লোকজন ভিড় না করে সেই দিকে নজর দাও। সমি বলে যে স্মল পক্স খুবই তাড়াতাড়ি ছড়ায়, যতই তুমি লোকজনকে আলাদা রাখো না কেন তাও কিন্তু এটা ছড়ানোর সম্ভাবনা থাকে, তাই জন্য আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। এডওয়ার্ড বলে যে তুমি কি ভাবছো? এবং সমি তখন বলে যে সে সবাইকে স্মল পক্সের টিকা দিতে চায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে সমি তার মেডিকেল টেবিল নিয়ে বসেছিল এবং সেখানেই সে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছিল, যাতে লোকজন টিকা নিতে ভয় না পায়। তাই জন্য সে লোকজনকে টিকা নেওয়ার পর গিফট অর্থাৎ রেশন দেওয়ারও ব্যবস্থা করেছিল। এবার সেখানে তো কিছু লোক রেশনের লোভে ইনজেকশন নিতে আসে, কিন্তু তখনই সেখানে মুখে মাস্ক পরে সেলিন আসে এবং বলে যে ওর কথাই একদম বিশ্বাস করবেন না, ও আসলে কিছুই জানে না, ও লোকজনের ওপর এক্সপেরিমেন্ট করছে। সমি বলে যে তুমি চুপ করো, তুমি জানো যে আদেও সিচুয়েশনটা কতটা সিরিয়াস? এর জন্য লোকজন মারা যাচ্ছে আর তুমি তাদেরকে ইনজেকশন নিতে বারণ করছো। তুমি জানো এটা মার্ডারের সমান। সেলিন বলে যে তা তুমি যদি ইনজেকশন বানাতে জানো, আমাদের দেশে এত বড় বড় চিকিৎসক আছে, তারা কেউ জানে না। এবার অপর একটি লোক বলে যে ইনজেকশন যদি এতটাই বৈধ একটা জিনিস হবে, ভ্যালিড হবে, তাহলে তার সাথে আমাদের রেশন কেন ফ্রিতে দেয়া হচ্ছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। এবং লোকটি সেখান থেকে চলে যায়, অর্থাৎ সেলিন তার প্ল্যানে সাকসেসফুল হয়। কিন্তু সমি প্রচন্ড রেগে যায় এবং বলে যে সেলিন, তুমি এটা কি করছো? আমি তোমাকে ছাড়বো না। তখনই সমির মা অর্থাৎ অলিভ বেরিয়ে এসে বলে যে আমি ভ্যাকসিন নেব এবং সেখানে আমরা দেখতে পাই সেই শুঁড়িখানার মালিক মিস্টার জ্যাকসন এবং যে বাচ্চাটি মারা গেছিল তার বাবা সবাই আসে। তারা বলে যে আমরা সমিকে বিশ্বাস করি কারণ ও আমাদের প্রমাণ করে দিয়েছে যে ও কতটা দক্ষ। মিস্টার জ্যাকসন বলে যে আমার রেশন বা কোনো ফ্রি গিফট চাই না, আমার তো কেবল এই মাস্কগুলো চাই, এগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে। সেলিন বলে যে ও তোমাদের ক্ষতি করে দেবে, তোমরা বুঝতে পারছো না, এটা আসলেও কোনো ভ্যালিড জিনিস না, ও সবার ওপর এক্সপেরিমেন্ট করছে। মিস্টার জ্যাকসন বলে যে তুমি চুপ করো। জ্যাকি বলে যে তুমি যে মাঝখানে এসে এত কথা বলছো, তোমার মুখটা মাস্কে ঢাকা কেন? তুমি কি নিজের পরিচয় দেখাতে ভয় পাচ্ছ? এবার সঙ্গে সঙ্গে সমি সেলিনের মাস্কটা খুলে দেয়
এবং দেখা যায় এই দিনে সেই চুলকানির পয়জনের ফলে তার মুখের অবস্থা তো খারাপ ছিল, এবং সমি সেলিনের মাস্ক খুলে দেওয়ার সাথে সাথেই সে তো সেখান থেকে পালিয়ে যায়। এবার পরবর্তী দৃশ্যে আমরা এডওয়ার্ড এবং তার দাদা, অর্থাৎ এই সাম্রাজ্যের মহারাজ জেমসকে দেখতে পাই, যারা কিনা এই স্মল পক্সের প্লেগ নিয়েই আলোচনা করছিল। জেমস বলে যে শুনছি তোমার বউ নাকি সবাইকে ভ্যাকসিন দিচ্ছে। এডওয়ার্ড বলে যে হ্যাঁ, আমরা ডাক্তারদের দিয়ে এটা পরীক্ষাও করিয়েছি, এই ভ্যাকসিনে কোনো সমস্যা হওয়ার কথা না। আর তাছাড়া কিভাবে এই রোগটা আটকানো যায়, কিভাবে এটা সারানো যাবে সেই নিয়েও আমরা আলোচনা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি। কিন্তু তখনই জেমস রেগে গিয়ে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার স্ত্রী মানে সেও আমার পরিবারের একটা অংশ, আর রাজ পরিবারের অংশ হয়ে এইভাবে সাধারণ মানুষদের সাথে মিশবে, তাদের সাথে খোলামেলা ভাবে দেখা করবে, এটা কখনো হতে পারে না। জেমস বলে যে কিন্তু সমি সবার খেয়াল রাখতে চায়, ও সবার স্বাস্থ্যের ব্যাপারে খুবই চিন্তিত। ও নিজের এই রোগ হওয়ার কথা না ভেবে লোকজনকে সাহায্য করছে। আমার মনে হয় না ও খারাপ কিছু করছে। জেমস বলে যে আমি শুনেছি তোমার বউ নাকি ভীষণই রুড এবং বোল্ড, আর ও নাকি তোমার উপপত্নীর সাথেও খুব ঝামেলা করছে। তোমার বাড়িতে নাকি তোমার পারিবারিক অবস্থা ভীষণই খারাপ। এডওয়ার্ড বলে যে গুজবে কান দিও না দাদা, আমার বাড়ির অবস্থা আমি খুব ভালো করেই জানি, এবং আমি নিজের পরিবারের খেয়াল রাখতে পারবো। এই বলে এডওয়ার্ড জেমসকে বউ করে সেখান থেকে চলে যায়। জেমস তো রাগে ফুঁসছিল। এবার অন্যদিকে আমরা সমিকে দেখতে পাই, যাকে কিনা আমরা তার মেডিকেল টেবিলে দেখতে পাই। এবার সে যখন এই ভ্যাকসিন দেওয়ার কাজ করছিল তখনই সেখানে কিছু লোক আসে, এবং তারা সমির ওপর চেঁচাতে শুরু করে যে তুমি আমাদের কি ভ্যাকসিন দিয়েছো, সেটার ফলে আমাদের জ্বর হচ্ছে, আমাদের শরীর খারাপ হচ্ছে, তুমি আমাদের ওপর এক্সপেরিমেন্ট করছো। আমার স্ত্রী এখান থেকে আগের দিন ভ্যাকসিন নিয়ে গেছিল, কিন্তু আজকে দেখছি ও অসুস্থ, তাহলে ভ্যাকসিনের কি কাজ? এবার সনি তখনই তার রেজিস্টার খাতাটি দিয়ে বলে যে এখানে যারা যারা ভ্যাকসিন নিয়েছে সবার নাম লেখা আছে, তোমার স্ত্রী কখন ভ্যাকসিন নিয়েছিল বলো। এবার লোকটি বলে যে ও 3টের সময় নিয়েছিল, কিন্তু তার পাশের লোকটি বলে যে না না, ও তো 5টার সময় নিয়েছিল। সমি বলে যে 5টার সময় তো আমি এখানে থাকেই না, তাহলে? ওই লোকগুলি বলতে থাকে তা না হলে কেন অসুস্থ হবে, তোমার এই ভ্যাকসিনের জন্যই অসুস্থ হয়েছে, আমাদের আরো চাল দাও ক্ষতিপূরণ হিসাবে, আর তেলও চাই আমাদের, না হলে আমরা সবাইকে বলবো যে তোমার ওষুধের জন্যই সবাই অসুস্থ হচ্ছে। জ্যাকি তাদেরকে বলে যে রাজকুমারীর সাথে এইভাবে একদম কথা বলবে না, কিন্তু লোকগুলি জ্যাকিকে ধাক্কা মেরে বলে যে তুমি চুপ করো। তারা সমিকে ধমকাতে শুরু করে। সমি বলে যে তোমরা কি প্রমাণ করতে পারবে যে তোমার স্ত্রী আমার ভ্যাকসিনের কারণেই অসুস্থ হয়েছে? তোমাদের আগেই আমি বলেছিলাম যে ভ্যাকসিনের কিছু সাইড এফেক্ট থাকে, কিন্তু প্লেগে মরে যাওয়ার থেকে একটু জ্বর বা একটু সর্দি হওয়া তো ভালো, তাই না? এবার সে তার সার্জিক্যাল নাইফ বার করে এবং বলে যে এটা কিন্তু খুবই ছোট্ট এবং সস্তা একটা জিনিস, কিন্তু তোমরা যদি আমার সাথে পাঙ্গা নাও তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এবার লোকগুলি তো হাসাহাসি করতে থাকে এবং তারা সমির ওপর হামলা করে, কিন্তু সমি সঙ্গে সঙ্গে তার নাইফ দিয়ে একটি লোকের গলায় ঢুকিয়ে দেয়। সে বলে ওঠে যে তাড়াতাড়ি মহিলাটাকে ধরো, কিন্তু তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে এবং সেই 3টি লোককে সে ধরাশায়ী করে। জ্যাকি বলে যে রাজকুমারী, তুমি ওদেরকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়াটাই বন্ধ করে দাও, ভালো জিনিসের মূল্য ওরা জানে না। এবার আমরা সমি এবং এডওয়ার্ডকে দেখতে পাই, যারা এই প্লেগ নিয়ে আলোচনা করছিল। এডওয়ার্ড বলে যে রাজ্যের অনেক জায়গাতেই প্লেগ ছড়িয়ে পড়ছে, এবং তার একটি কর্মচারী জানায় যে বিভিন্ন রাজ্য থেকে অনেক রিফিউজিও এখানে আসছে, ফলে রোগটা আটকানো খুবই সমস্যাজনক হয়ে যাচ্ছে, এবং সিচুয়েশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এই সুযোগে হয়তো শত্রুপক্ষ তাদের উপর হামলা করে দিতে পারে। এবার এডওয়ার্ড তো এইসব নিয়ে ভীষণই চিন্তিত ছিল, যে এখন যদি জিনিসটাকে ভালো করে আটকানো না যায়, অ্যাওয়ারনেস তৈরি করা না যায়, তাহলে তো অনেক লোক মারা যাবে। এবার অপরদিকে আমরা সেলিনকেও দেখতে পাই, যার মুখের অবস্থা খুবই খারাপ ছিল, এবং তাকে তার বাবা দেখেও দূরে ঠেলে দেয়। আসলে সেলিনেরও স্মল পক্স হয়েছিল। তার বাবা বলে যে তোমাকে কত করে বললাম যাও গিয়ে ভ্যাকসিনটা নিয়ে এসো, সেটাও তো নিয়ে এলে না, এখন আমার কাছে একদম আসবে না। এবার অপর দিকে আমরা জেমসকে দেখতে পাই, যে তার কর্মচারীর সাথে কথা বলছিল। মহারাজা জেমস বলে যে সিচুয়েশনটা কন্ট্রোলে আনার আমি ব্যবস্থা করেছি, এবং সেই মতো প্ল্যানও করেছি, কিন্তু একটা জিনিস আমি অস্বীকার করতে পারি না, আমি যে চিকিৎসকের সাথেই কথা বলি না কেন তারা সবাই একজনেরই নাম করেছে, এবং তারা সবাই সমীর নাম করেছে, যে সমীর সাহায্য ছাড়া, তার ভ্যাকসিন ছাড়া এই রোগটা আটকানো সম্ভব ছিল না। তাই ওদের জন্য আমি একটা মহাভোজের আয়োজন করেছি, আজকের রাতে ওদের দুজনকে আমন্ত্রণ জানাও, আমিও দেখি যে ও কেমন মহিলা। এবার রাতের বেলায় এডওয়ার্ড এবং সমি মহারাজের রাজপ্রাসাদে আসে।
কিন্তু এডওয়ার্ড সমিকে আগে থেকেই ওয়ার্ন করে দেয় যে কেউ যদি তোমাকে বুলি করার চেষ্টা করে বা তোমার পিছনে লাগার চেষ্টা করে তাহলে কিন্তু একদম ভয় পাবে না। এবার যখন সোমি আর এডওয়ার্ড সেখানে ঢুকছিল তখনই সেখানে জেমসের স্ত্রী অর্থাৎ মহারানী ইজাবেল আসে। এবার ইজাবেলের সাথে যে দাসীটি ছিল সে সমিকে বলে যে তোমার এত সাহস কি করে হয়, তুমি মহারানীকে দেখেও তাকে বো করলে না। সমি বলে যে কিন্তু তুমিও তো আমাদের দেখে গ্রিট করনি। এবং ইজাবেলের চাকরানিটি তখন সমিকে মারতে আসে, তার এত সাহস। কিন্তু এডওয়ার্ড তার হাত সরিয়ে দেয় এবং ইজাবেলকে বলে যে এখনো কিন্তু ডিনার শুরু হয়নি, তুমি কি চাও যে আমি তার আগে মহারাজের কাছে তোমার নামে কমপ্লেন করি? ইজাবেল বলে যে আমি শুনেছিলাম যে এডওয়ার্ড তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, কিন্তু এতটাও মাথায় ওঠানো উচিত না যাতে তার আর কোনো ম্যানার্সই না থাকে। এবার সৌমি তখনই তার কিমোনো থেকে তার সার্জিক্যাল নাইফটা বার করে এবং বলে যে তুমি ভুল বুঝছো, আসলে আমি জন্ম থেকেই এরকম, তুমি কি আমার সাথে পাঙ্গা নিতে চাও? তখনই সৌমির দাসীটি বলে যে কেউ ওকে ধরো, ও রাজপ্রাসাদে একটা অস্ত্র নিয়ে ঢুকেছে। তখনই সেখানে জেমস এসে বলে যে চিন্তা করো না, আমি ওকে ওটা নিয়ে ঢোকার পারমিশন দিয়েছি। এবার জেমস আসার সাথে সাথে ইসাবেল ন্যাকা সেজে যায় এবং বলে যে মহারাজ আপনি, আসলে আমি ভাবছিলাম যে ও যদি কোনো অস্ত্র নিয়ে ঢোকে তাহলে ওরই না কোনো ক্ষতি হয়ে যায়। এবার তারা ডিনার টেবিলে বসে। ইজাবেলা জেমসকে বলে আমি শুনেছি যে সমি ভীষণই জ্ঞানী একজন মহিলা, তাহলে কি আমরা ওকে কিছু পারফর্ম করার কথা বলতে পারি? এডওয়ার্ড বলে যে তুমি কি আমাদের এখানে এই অপমান করতে দেখেছো? আমরা এখানে ডিনার করতে এসেছি, পারফর্ম করতে না। তোমরা যদি এরকমই করতে থাকো তাহলে আমরা এক্ষুনি চলে যাব। কিন্তু সমি তখনই উঠে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আমি নিশ্চয়ই পারফর্ম করব, কিন্তু নাচ গান না, আমি তোমাদের মাছ মেরে দেখাবো। এবার এই কথা শুনে সবাই তো একটু অবাক হয়ে যায় এবং ইজাবেল বলে যে সত্যি এই ধরনের লো ক্লাস কথা আমি কখনো কারোর মুখে শুনিনি। কিন্তু জেমস বলে যে ঠিক আছে দেখাই যাক না যে ও কি করে। এবং সমি তখন বলে যে মাছটাকে আমি কিন্তু কোনো সাধারণ পদ্ধতিতে মারবো না, অর্থাৎ তার মুন্ডু কেটে বা অন্যভাবে না, আমি কেবলমাত্র আমার সার্জিক্যাল নাইফের একটা পয়েন্ট ব্যবহার করেই মাছটাকে মারবো। এবং সেটা শুধু মাছ না, যে কোনো মানুষ মারতেও কিন্তু সাহায্য করে। এবং সে শুধুমাত্র একটি কাটের মাধ্যমে মাছটিকে মেরে দেখায়, যেটা দেখে জেমস তো খুবই ইমপ্রেসড হয় এবং জেমস সমিকে বিভিন্ন পুরস্কার দিয়ে পুরস্কৃত করে। এবার তাতে তো ইজাবেলের হিংসা আরো 10 গুণ বেড়ে যায়। সে তার একটি দাসীকে সাইড ডেকে বলে যে এখনই ওকে নিয়ে গিয়ে আমাদের ভুতুড়ে ঘরটায় বন্দি করে দাও, আমিও দেখি এক রাত ওখানে থাকার পর ওর এই অ্যাটিটিউড থাকে কিনা। এবার দাসীটি স্বামীকে ড্রিঙ্ক সার্ভ করার সময় ইচ্ছা করে তার গায়ে ড্রিঙ্ক ফেলে দেয় এবং স্বামীকে বলে যে চলো আমি আপনাকে নিয়ে যাচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি জামাটা। কিন্তু এডওয়ার্ডের মনে সন্দেহ হয় যে এটা ইজাবেলের কোনো কূটনৈতিক প্ল্যান কিনা এবং সে বলে যে তুমি যদি 30 মিনিটে ফেরত না আসো তাহলে কিন্তু আমি তোমাকে খুঁজতে যাব, সাবধানে যেও। এবার সমি তার সাথে যেতেই দাসীটি সমিকে একটি ঘরে বন্ধ করে দেয় এবং সমি দেখে যে সেটা খুবই অন্ধকার ভুতুড়ে একটি ঘর। দাসীটি বলে যে তুমি এটাই ডিজার্ভ করো, এই ঘরে এক রাত থাকো, তাহলে যদি তোমার আচার ব্যবহার একটু ভালো হয়। এই বলে দাসীটি সেখান থেকে চলে যায়। এবার সমি পিছন ঘুরে দেখে যে সেখানে একটি ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে, কিন্তু সমি তাকে দেখে কোনো ভয় পায় না এবং সে আরাম করে বসে বলে যে তোমাকে দেখে আমি ভয় পাবো? আমি অল্প বয়স থেকে মর্গে প্র্যাকটিস করছি এবং মর্গে মৃতদেহের কোনো অভাব ছিল না। আমার মনে আছে একবার আমি সার্জারি করতে মর্গে গেছিলাম এবং সার্জারি করতে করতে আমি সেখানেই ঘুমিয়ে গেছিলাম। তারপর যখন আমার ঘুম ভাঙলো আমি দেখলাম আমার সামনে একটা মৃতদেহ এবং সেইটার নাম্বার ছিল 14 নাম্বার। কিন্তু আমাদের ঘরে তো 13টাই মৃতদেহ ছিল, তাহলে 14 নাম্বারটা কোথা থেকে এলো? এবার সমির এই ভূতুরে গল্প শুনে যে মেয়েটি ভূত সেজেছিল সে নিজেই ভয় পেয়ে যায় এবং সে চেঁচাতে শুরু করে দেয় যে আর বলো না, আমি এই ভূতুরে গল্প আর শুনতে চাই না, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু সমি তাকে ধরে বলে যে দাঁড়াও, গল্পটা এখনো শেষ হয়নি। মেয়েটি চেঁচাতে থাকে যে ইজাবেল রানী আমাকে বাঁচাও। সমি বলে যে ও কিন্তু এখন তোমাকে সাহায্য করবে না। এবার আত্মা সেজে থাকা মেয়েটি বলে যে তুমি ওর সাথে পাঙ্গা নিও না, তাহলে কিন্তু ও তোমাকেও মেরে এখানে পুঁতে দেবে। সমি বলে যে আমাকেও মেরে দেবে, মানে অন্য কাউকেও মেরেছে? তার মানে ও অন্য কাউকে মেরে এই ঘরেই পুঁতে রেখেছে, কিন্তু সেটা কাকে? এবার অপরদিকে আমরা এডওয়ার্ডকে দেখতে পাই যে তো বেশ চিন্তিত হয়ে পড়েছিল, কারণ এতক্ষণ সমি আসছিল না। তাই সে উঠে পড়ে সমিকে খোঁজার জন্য। কিন্তু ইজাবেল তাকে বলে যে এডওয়ার্ড তুমি কোথায় যাচ্ছ? প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদ সবচেয়ে সেফ জায়গা, এখানে কি কারোর কোনো ক্ষতি হতে পারে?
এডওয়ার্ড বলে যে আমি অতি চালাক লোকদের একদম পছন্দ করি না। এবার জেমসও তখন উঠে বলে যে ভাই দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আলোচনা করার আছে। কিন্তু জেমস তার দাদার কোনো কথার পাত্তা দেয় না এবং সমিকে খুঁজতে চলে যায়। এবং সে সমিকে সেই হন্টেড ঘরে খুঁজে পায়। কিন্তু সমি ততক্ষণে সেই ভুতুড়ে ঘরের মাটি খুঁড়ে সেখান থেকে কিছু স্কেলিটন বার করেছিল। এডওয়ার্ড বলে যে তুমি এখানে কি করছো, এটা কার স্কেলিটন? সমি বলে যে আমি এই পুরো ঘর খুঁজে এই স্কেলিটন গুলো পেয়েছি। এগুলো দেখে মনে হচ্ছে যে অন্তত এগুলো 10 বছর আগের হবে। নিশ্চয়ই এখানে গুরুতর কোনো ঘটনা ঘটেছিল। এডওয়ার্ড বলে যে তুমি কি স্কেলেটন দেখে বলতে পারবে যে এটা কার? সমি বলে যে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে এটা একজন মেয়ের স্কেলেটন। সুতরাং হয়তো কোনো রানী বা হয়তো কোনো চাকরানী। এবং এটাও বলতে পারি তার পেলভিক বোন দেখে যে মারা যাওয়ার আগে সে প্রেগনেন্ট ছিল। এবার তখনই সেই আত্মা সেজে থাকা মেয়েটি কথা বলে ওঠে এবং তার থেকে আমরা জানতে পারি যে এই স্কেলিটনটি এখানকার আগের রানী ডরিসের ছিল এবং ইজাবেলের ডরিসকে মেরে ফেলেছিল। ডরিস প্রেগনেন্ট ছিল এবং ইজাবেলের কারণে ডরিসের মিসক্যারেজ হয় এবং তারপর ইজাবেল ডরিসকে মেরে এখানেই পুঁতে দিয়েছিল। এবং ডরিসেরই দাসী ছিল এই আত্মা সেজে থাকা মেয়েটি। এডওয়ার্ড বলে যে তুমি ডরিসের দাসী ছিলে? এবং আত্মা সেজে থাকা মেয়েটি বলে যে হ্যাঁ, 10 বছর, 10 বছর ধরে আমাকে এই কাজ করতে হচ্ছে। প্রতি রাতে আমার কষ্ট হয় যে একদিন আমি যার দাসী ছিলাম তাকে আমার চোখের সামনে মরতে হয়েছে। আমাকে এখন তার মার্ডারের হয়েই কাজ করতে হয়, কিন্তু আমার কিছু করার নেই। সমি বলে যে ইজাবেল আমাকে ফাঁসাতে চাইছিল, কিন্তু এখন তো আমি ওকে ফাঁসাতে চলেছি। সে ওই আত্মা সেতু থাকা মেয়েটিকে বলে যে তুমি কি তোমার মালকিনের মৃত্যুর বদলা নিতে চাও? এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ইজাবেল তাদের খুঁজতে খুঁজতে সেই ঘরে আসে এবং তখনই তার উল্টো দিক থেকে সাদা পোশাক পরা একটি মহিলাকে সে দেখতে পায়। মহিলাটি বলে যে এত বছর বাদে তুমি এসেছো, এবার আমি আমার বদলা নেব। ইজাবেল বলে ওঠে যে ডরিস, তুমি এখানে কি করছো? 10 বছর হয়ে গেছে আমি তোমাকে মেরেছি, আর একবার যখন আমি তোমাকে মারতে পেরেছি আমি তোমাকে আর একবারও মারতে পারবো। ভূত হয়ে গিয়েও তুমি কোনো কমবেন না। এবার তখনই মেয়েটি মুখের সামনে থেকে চুল সরালে ইজাবেল দেখতে পায় যে এটা আসলে সেই দাসীটি। ইজাবেল বলে যে ও তুমি, তুমি আমাকে ভয় দেখাতে চাইছো? কেন, তুমি কি মরতে চাও? এবার তখনই পিছন থেকে এডওয়ার্ড এবং সমি বেরিয়ে আসে। এডওয়ার্ড বলে যে আমি এক্ষুনি পুলিশ ডাকবো, কারণ তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি ডরিসকে মেরেছো। ইজাবেল বলে যে ও, তোমরা আমার জন্য এখানে ফাঁদ পেতেছিলে। আমি ডরিসকে মেরেছি, কিন্তু কেউ এটা প্রমাণ করতে পারবে না, আর তোমাদের কথায় কে বিশ্বাস করবে? আমি এই সাম্রাজ্যের মহারানী। কিন্তু তখনই সেখানে জেমসও আসে এবং বলে যে তুমি ডরিসকে কেন মেরেছো? এবার ইজাবেল জেমসকে দেখেই আবারও ন্যাকা সেজে যায় যে আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ডরিসকে আমি আমার বোনের মতো দেখতাম। কিন্তু জেমস বলে যে আমি প্রথম থেকেই এখানে আছি এবং সবকিছুই শুনেছি। এবং জেমস ইজাবেলকে বন্দি করার হুকুম দেয় এবং ডরিসের সেই দাসীটি ইজাবেলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আগের দিনের গল্পগুলি সমি জ্যাকির সাথে করছিল এবং তখনই সেখানে এডওয়ার্ড আসে। এবার এডওয়ার্ড আর সমিকে একান্তে সময় দেওয়ার জন্য জ্যাকি সেখান থেকে বাহানা দিয়ে চলে যায়। জ্যাকি বলে যে আমি জয়েসের সাথে দেখা করতে যাব, তাই জন্য আমি চলি, এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই জ্যাকি কাঁদতে কাঁদতে ফিরে আসে এবং সমিকে বলে যে জয়েসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল জয়েস মিসিং। আসলে জয়েস জ্যাকির একটি প্রতিবেশী মেয়ে ছিল এবং তাদের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক ছিল। এবার জ্যাকি জয়েসকে খুঁজে দেওয়ার জন্য সমিকে অনুরোধ করতে থাকে। সমি বলে যে জ্যাকি, তুমি লাস্ট কবে জয়েসের সাথে দেখা করেছো? জ্যাকি বলে যে 3 দিন আগে সেই সুরিখানায় তার সাথে জয়েসের দেখা হয়েছিল। এবার সমি আর এডওয়ার্ড ইনভেস্টিগেট করতে সেই সুরিখানায় যায় এবং সেখানকার মালিক মিস্টার জ্যাকসন বলে যে 3 দিন আগে এখানে জয়েস এসেছিল এবং সে এখানে কাজ করার জন্য এসেছিল। তার টাকার প্রয়োজন ছিল, তাই জন্য সে এখানে কাজ করেছিল এবং মেয়েটি খুবই হার্ড ওয়ার্কিং একটি মেয়ে ছিল। এবার সমি এবং এডওয়ার্ড তার বাড়ি থেকে জানতে পারে যে জয়েস একটি খুবই ইনোসেন্ট সাধারণ মেয়ে ছিল এবং তার মেকআপ, গয়না এই ধরনের জিনিসে কোনো ইন্টারেস্ট ছিল না। তাহলে সে টাকা অর্জন করতে কেন এসেছিল? এবং আমরা জানতে পারি যে জয়েস একটি টেম্পলে কাজ করত এবং সেই টেম্পলে ডোনেট করার জন্যই সেখানে অর্থ উপার্জন করতে এসেছিল। এবার সমি এবং এডওয়ার্ড সেই টেম্পলে যায় এবং সেখানকার প্রিস্টের সাথে কথা বলে। এবার প্রিস্টে বলে যে জয়েস তো খুবই ভালো মেয়ে ছিল,
এবং সে আমাদের টেম্পলে অনেক টাকা ডোনেটও করেছিল। কিন্তু তারপর ও কোথায় গেল সেই ব্যাপারে আমি তো কিছু জানি না। এবার সমি প্রিস্টিকে আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু এডওয়ার্ড আর কিছু জিজ্ঞাসা না করে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবার সমি বলে যে কি হলো হঠাৎ, এবং এডওয়ার্ড বলে যে এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। এডওয়ার্ড বলে যে এদের মন্দিরের যে লোগোটা সেটা দেখে কোনো ধার্মিক চিহ্ন মনে হতে পারে, কিন্তু এর মানে সম্পূর্ণ উল্টো। সমি বলে যে তাহলে কি ওরা কোনো কাল্ট বা গুপ্ত সমিতি চালাচ্ছে, এবং তারা সেই মন্দিরের ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখে। এবার রাতের বেলা তারা দেখে যে দুটি কালো পোশাক পরা লোক একটি মেয়েকে হাত মুখ বেঁধে কোথাও নিয়ে যাচ্ছে। এবার জয়েস লোকগুলিকে বলে যে আমি কি একটু ওয়াশরুম যেতে পারি। আসলে হয়তো সে পালানোর কথা ভাবছিল বা কিছু, কিন্তু লোকগুলি বলে যে একদমই না, তোমাকে এখন পবিত্র থাকতে হবে, আমাদের গডের কাছে তোমাকে বলিদান দেয়া হবে। কিন্তু অপর একটি লোক জয়েসকে খুবই অসভ্য অসভ্য কথা বলতে শুরু করে। এবার এই সব দেখে সোমি আর থাকতে পারে না এবং সে ছুটতে গিয়ে তার নাইফটি সেই লোকটির গলায় বসিয়ে দেয়, এবং এডওয়ার্ড এসে অপর লোকটিকে রদ্দা মেরে অজ্ঞান করে দেয়। এবার জয়েস তো তাদের থ্যাংক ইউ জানায়, কিন্তু ততক্ষণে তারা শুনতে পায় যে অপর একটি লোকের পদধ্বনি শোনা যাচ্ছে, অর্থাৎ তাদের দলের অপর একটি লোক আসছে, এবং তারা সঙ্গে সঙ্গে জামা কাপড় বদলে নেয়। সমি জয়েসের জামাটি পরে নেয় এবং এডওয়ার্ড সেই কালো জব্বাটি পরে নেয়। এবার তাদের দলের অর্থাৎ এই কাল্টের অপর একটি লোক এসে বলে যে তোমরা এত দেরি করছো কেন, তোমরা জানো না আজকে একজন ইম্পর্টেন্ট মিনিস্টার আসবে, তোমার সাথে যে অন্য লোকটা ছিল সে কোথায় গেল। এডওয়ার্ড বলে যে ও মনে হয় টয়লেটে গেছে। এবার এডওয়ার্ড সমিকে নিয়ে এই কাল্টের যেখানে কাজকর্ম গুপ্ত কাজকর্ম হচ্ছিল সেখানে আসে, এবং সেখানে সেই প্রিস্টটি ছিল। সে বলে যে তোমরা এত দেরি করলে কেন, তুমি জানো না এই মেয়েটিকে জ্বালিয়ে আমরা জীবনের অমৃত বা এলিক্সির অফ লাইফ কালেক্ট করব। এবার তখনই সেখানে তাদের সেই দিনের প্রধান অতিথি অর্থাৎ সেই স্পেশাল মিনিস্টার অ্যালান উইকি আসে। অ্যালান বলে যে তোমাদের সবকিছু রেডি তো, আমি এই এলিক্সিরটা মহারাজা জেমসকে দিতে চাই, তাড়াতাড়ি রিচুয়ালটা কমপ্লিট করো, তাহলে তোমরা অনেক পুরস্কার পাবে। প্রিস্টটি বলে যে হ্যাঁ, মহিলাটিকে জ্বালানোর পরে আমাদের এই রিচুয়াল কমপ্লিট হবে। এবার তখনই অ্যালেনের নজর যায় সমির দিকে এবং সে সমিকে চিনতে পারে। সে বলে যে তুমি এখানে কি করছো, এবং তখনই এডওয়ার্ড তার মুখ থেকে সেই হুডটি সরায় এবং বলে যে আমিও এখানে আছি। সমি বলে যে তুমি তাহলে এইসব কাজের সাথে যুক্ত, তুমি একটা মেয়েকে কিডন্যাপ করে তাকে মারার চেষ্টা করছো, আর সেটার থেকে ড্রাগস বার করে কিনা মহারাজাকে দেবে। অ্যালান প্রিস্টির ওপর রেগে গিয়ে বলে যে এই তোমাদের ব্যবস্থা, তোমরা জানো ওকে, ও হচ্ছে রাজকুমার এডওয়ার্ড। প্রিস্টি বলে যে ও যেই হোক না কেন আমাদের লোকের কাছেও কিছু না, আজকে ও এখান থেকে বেঁচে যেতে পারবে না। এবং তাদের লোকেরা এডওয়ার্ডের ওপর হামলা করে। এডওয়ার্ড সঙ্গে সঙ্গে সমিকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তার মার্শাল আর্ট ব্যবহার করে সব কটি লোককে সে ধরাশায়ী করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এডওয়ার্ড বাড়ি ফিরলে সমি তাকে জিজ্ঞাসা করে যে তুমি মহারাজকে সব বললে, মহারাজকে অ্যালানকে শাস্তি দিল। কিন্তু এডওয়ার্ড বলে যে না, সে বলে যে অফিসাররা ইনভেস্টিগেট করে এরকম আরো কয়েকটি জায়গার খোঁজ পেয়েছে যেখানে এইভাবে মেয়েদের সাথে এরকম করা হয়েছে, তাদেরকে জ্বালিয়ে দিয়ে তাদের দেহ নিঃসৃত রস থেকে নাকি লাইফ এলিক্স বা জীবন অমৃত বার করা হচ্ছে। এবং তারপরেও সবকিছু মহারাজকে জানানোর পর মহারাজ সেই সব কিছুকে খারিজ করে দিয়েছে, এমনকি মহারাজ অ্যালানকেও কোনো শাস্তি দেননি। এবার আমরা অপর দিকে জেমসকে দেখতে পাই, যে কিনা এখন তার স্ত্রী ইজাবেলকে বন্দি করে সেই ইজাবেলের দাসীর সাথে প্রেম পীড়িত করছিল। এবং তখনই সেখানে সমি এবং এডওয়ার্ড আসে। এডওয়ার্ড বলে যে শত্রুপক্ষ আমাদের ওপর হামলা করতে পারে, আমি সেই নিয়ে আলোচনা করতে এসেছি। কিন্তু জেমস বলে যে সেই দায়িত্ব আমি পুলিশ আর অ্যালানের ওপর দিয়েছি, তোমার সাথে সেই নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আমার নেই। এডওয়ার্ড বলে যে কিন্তু অ্যালান একটা শয়তান কাল্টের সাথে যুক্ত, ওর জন্য এত কটা প্রাণ গেছে, তাহলে ওর উপর এত বড় দায়িত্ব কি করে দেয়া হলো। সমি তখনই বলে যে মহারাজ, একটা কথা সরাসরি বলি, আপনি কি ওদের তৈরি সেই ড্রাগস বা সেই এলিক্সার গ্রহণ করেছেন? জেমস বলে যে সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সমি বলে যে আপনি কি ভাবছেন, এই এলিক্সার গ্রহণ করলে আপনার জীবন সীমা অনেক বেড়ে যাবে। জেমস বলে যে আমি এই বিষয়ে তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। সমি বলে যে তাহলে আপনি আমাকে সেই এলিক্সারটি দেখান, আমি তার ইনগ্রেডিয়েন্টস দেখেই বলে দিতে পারি যে আপনার সাথে কি হতে চলেছে। আপনি 1 বছরের মধ্যেই মারা যাবেন যদি আপনি ওটা খেয়ে থাকেন। এবার জেমস তো এই কথা শুনে খুবই রেগে যায় এবং বলে যে তুমি কে, হ্যাঁ, যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, তোমার এত সাহস হয় কি করে। এডওয়ার্ডও বলে যে দাদা তুমি ওর কথা শোনো, এটাতে তোমারই ক্ষতি হতে পারে।
কিন্তু জেমস তার উপর রেগে গিয়ে বলে যে আমি ওর কথা কেন শুনবো, আমি খুব ভালো করেই জানি যে আমার সাথে কি হবে। স্বামী তোমার স্ত্রী বলে আমি ওকে কোনো শাস্তি দিচ্ছি না, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। স্বামী তখনই বলে এই যে মহারাজ, আপনার কি এই কদিনে খিদে বেশ কমে গেছে? আপনার হার্ট বিট স্লো হয়ে গেছে? আপনার কি আলোতে খুব সমস্যা হচ্ছে? এবার এই সব সিমটমসই জেমসের সাথে মিলে যাচ্ছিল। সে বলে এই যে তুমি কি করে জানলে এইসব, কে বলেছে তোমাকে? স্বামী বলে যে আপনি এখনই ভালোই ভালোই আমাকে সব সিমটমস বলুন, তাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এবার অ্যালান জেমসকে যে ড্রাগসটি দিয়েছিল বা যে এডিক্সারটি দিয়েছিল বলা যায়, সেটা স্বামী পরীক্ষা করে দেখে। এবার স্বামী বলে যে এই পিলটা খুব একটা টক্সিক না, কিন্তু এটা ড্রাগের মতো অ্যাডিকটিভ একটা পিল। জেমস বলে যে এই পিলটা 1 মাস আগে আমাকে অ্যালান দিয়েছিল, আমি তখন অতটা পাত্তা দিইনি, কিন্তু এরপর ইজাবেলাই আমাকে এই ড্রাগটা নিতে বলে, এবং আমি তখনও বেশি না পাত্তা দেওয়ায় ইজাবেল ঘরেতে যে ধূপ জ্বলতো তার মধ্যে ড্রাগসটা মিশিয়ে দেয়। ফলে মহারাজ সেটা ইনহেল করতে থাকে, এবং এটা একটা নেশা টাইপের ড্রাগস ছিল, যার ফলে মহারাজের ওই নেশাটা হয়ে যায়। এটা আসলে জীবনসীমা বৃদ্ধি করার জন্য, বয়স অনেকদিন বাঁচার জন্য এমন নয়। এটা আসলে মহারাজকে তাড়াতাড়ি মেরে ফেলার জন্য। অ্যালান বলেছিল যে এই ওষুধটা খেলে মহারাজ অনেকদিন বেশি বাঁচবেন এবং তিনি ভগবানের পর্যায়ে চলে যাবেন। এই যে সিমটম গুলো তার দেখা যাচ্ছে, এগুলো খুবই টেম্পোরারি, কিছুদিন পরে সেগুলো ঠিক হয়ে যাবে। সমি বলে যে একদমই বাজে কথা, এই ড্রাগগুলো নিতে থাকলে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়বেন এবং 1 বছরের মধ্যে আপনি সত্যিই ভগবানের কাছে পৌঁছে যাবেন। আরেকটাও জিনিস, এই ড্রাগগুলি ব্যবহারের ফলে পৌরস্ত্যহীনতাও দেখা যেতে পারে, যার কারণে হয়তো জেমস কোনোদিন আর বাবাই হতে পারবে না। সমি বলে যে আপনাকে এরকম অবস্থা থেকে আমি বাঁচাতে পারবো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখি এবং আমরা দেখতে পাই যে সমি খুব মজা করে ফ্রাইড চিকেন খাচ্ছিল এবং এডওয়ার্ড এসে তার হাত মুছিয়ে দেয়। এডওয়ার্ড তাকে খবর দেয় যে মহারাজ জেমস এখন অনেকটা স্টেবল স্টেটে আছে এবং অ্যালানকে পুলিশ ধরে নিয়ে গেছে। সমি বলে যে দারুণ ব্যাপার, তোমরা দুই ভাই মিলে খুবই ভালো একটা কাজ করেছো, তোমাদের একটা বড় শত্রুকে তোমাদের মধ্যে থেকে সরিয়েছো। এবার তখন এডওয়ার্ড বলে যে আমরা দুজন একসাথে, আসলে কিন্তু আমাদের মধ্যে অতটাও ভালো সম্পর্ক না। সমি বলে যে কিন্তু কেন? এবং তখন এডওয়ার্ড বলে যে দেখো, আমরা জেমসের এত বড় দুর্বলতার একটা কিন্তু বিষয় জেনে গেছি, এবং তুমি এখন জেমসের কাছে একটা বিপদ, সুতরাং জেমস আমাদের সরানোর চেষ্টা করতে পারে। এবার তখনই সেখানে সমির বাবা অর্থাৎ ল্যাম্বো সমিদের সাথে দেখা করতে আসে। আসলে সমির বাবাও অ্যালানের সাথে যুক্ত ছিল, তাই তার বাবার ভয় ছিল যে যেহেতু অ্যালান এখন গ্রেপ্তার হয়েছে, এবার হয়তো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই জন্য ল্যাম্বো এডওয়ার্ড এবং সমির কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু তারা তো ডাইরেক্ট তাকে বারণ করে দেয়। তখন সমির বাবা বলে যে ঠিক আছে, আমাকে যদি তোমরা না বাঁচাও তাহলে তোমার মা অলিভও আমার সাথে মরবে, কারণ ও আমার স্ত্রী আর তুমি আমার মেয়ে না। আমি যদি মারা যাই তাহলে কিন্তু তোমাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেটা মনে রাখবে। এই বলে ল্যাম্বো ফুঁসতে ফুঁসতে তার বাড়ি চলে যায়, এবং তার বাড়িতে গিয়ে এখানে কিনা আইভি আর সেলিন ছিল, তারা বলে যে বাবা, ওরা কি আমাদের সাহায্য করতে রাজি হলো? কিন্তু ল্যাম্বো তো তখন প্রচন্ড রেগেছিল এবং সে তো উল্টে আইভিকেই মার লাগায়। এবার আমরা দেখতে পাই যে এই ঘটনার ফলে সমি বেশ চিন্তিত হয়ে পড়ে। সমি বলে যে সত্যি যদি এমন হয়, বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে কি আমাকে আর আমার মাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে? তাহলে আমরা এটা থেকে কিভাবে বাঁচবো? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? আমরা যদি এমন করি যে আমরা এরকম নকল দেখাই যে আমরা মারা গেছি আর আমরা এখান থেকে পালাই, তাহলে কেমন হয়? এডওয়ার্ড বলে যে তারপর তারপর কি সারা জীবন তুমি রিফিউজি হিসেবে এখানে ওখানে ঘুরবে? চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। আমার কাছে অন্য প্ল্যান আছে, আমি তোমার কখনো কিচ্ছু হতে দেব না। এবার সমি তো চিন্তায় চিন্তায় অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, এবং সে এডওয়ার্ডকে জড়িয়ে ধরে বলে যে সত্যি, আমি মনে হয় তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। কিন্তু এডওয়ার্ড তখন অন্য প্ল্যান করছিল। এবার এডওয়ার্ড তার দাদার কাছে গিয়ে বলে যে দাদা, আমি জানি যে অ্যালানের সাথে সমির বাবা যুক্ত ছিল, কিন্তু আমি চাই না তুমি সমি বা ওর মাকে কোনো শাস্তি দাও। তার বদলে আমি নিজে যুদ্ধক্ষেত্রে যেতে চাই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আমি বর্ডারে যাব যুদ্ধক্ষেত্রে, কিন্তু তুমি কেবলমাত্র ওদের খেয়াল রেখো। এবার জেমস এই শর্তে রাজি হয় এবং এডওয়ার্ড যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সমি ছলো ছলো নয়নে তাকে বলে যে তুমি যুদ্ধক্ষেত্রে যাবে, কিন্তু তুমি আমাকে ছাড়া কি করে যাবে? আমাকে বাঁচানোর জন্য তুমি এত বড় একটা ঝুঁকি নিলে, আমিও তোমার সাথে যেতে চাই। কিন্তু এডওয়ার্ড তাকে বুঝিয়ে শুনিয়ে বলে যে না, তোমাকে এখানে থাকতে হবে।
ওখানে অনেক বিপদ হবে। তুমি কাঁদতে কাঁদতে বলে যে কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, এবং এডওয়ার্ড তখনই তাকে কিস করে। সমি বলে যে তুমি আমার মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো না। এবার এডওয়ার্ড সমিকে বলে যে শোনো, যদিও আমি এবং দাদা দুজনেই রাজি হয়েছি যে দাদা তোমাকে কিছু করবে না, কিন্তু হয়তো অনেক লোকই তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই জন্য তুমি কিন্তু এই কদিন ভীষণ সাবধানে থাকবে। এবার সমি তো তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এবার আমরা দেখতে পাই যে এডওয়ার্ড চলে যাওয়ার কারণে সমির মন মেজাজ তো একদমই ভালো ছিল না। কিন্তু সে তখনও পুলিশকে নানা রকম কেস সলভ করতে সাহায্য করছিল। এবার অন্যদিকে আমরা মহারাজা জেমসকে দেখতে পাই। তার এক কর্মচারী তাকে এসে খবর দেয় যে এডওয়ার্ড যে বর্ডারে যুদ্ধ করতে গেছিল সেই যুদ্ধ সে জিতে গেছে, কিন্তু সে বর্ডারেই মারা গেছে। এবং জেমস এই খবর শুনে ভীষণই খুশি হয় যে ও এতদিন আমার ওপরে বেশি বুদ্ধিমত্তা দেখাতে চাইতো, বেশ হয়েছে মারা গেছে। কর্মচারীটি বলে যে তাহলে কি আমরা এডওয়ার্ডের ফিউনারেলের ব্যবস্থা করব? জেমস বলে যে ফিউনারেল কিচ্ছু করতে হবে না, এক্ষুনি ওর স্ত্রীকে ধরে আমার কাছে নিয়ে আসো। কর্মচারীটি বলে যে কিন্তু মহারাজ, ও তো যুদ্ধে জয়লাভ করেছে, ও এত বড় একটা কাজ করলো, সবাইকে সাহায্য করলো, আমরা ওকে ঠিকমতো ফিউনারেলে দেবো না? কিন্তু জেমস বলে যে আমি মহারাজ, আমি যা বলবো তাই হবে। এতদিন ও মনে হয় টাকা খাইয়ে সবাইকে ঘুষ দিয়ে নিজের টিমে করে রেখেছিল, তাই জন্য সবাই ওকে সাহায্য করতো। এক্ষুনি ওর ঘরে গিয়ে ওর ম্যানশনে গিয়ে সার্চ করো যে ওর বাড়িতে কোনো রকম অবৈধ জিনিস বা টাকা পাওয়া যায় কিনা। এবার তারা এডওয়ার্ডের ওপর দেশদ্রোহের চার্জ দেওয়ার চেষ্টা করছিল, তাই জন্য জেমসের কিছু সৈন্য এডওয়ার্ডের ম্যানশনে আসে এবং তারা বলে যে এডওয়ার্ড দেশদ্রোহ করেছে এবং আমরা তারই প্রমাণ হিসেবে এখানে সার্চ করতে এসেছি। এবং সোমি তখন প্রথমবারের মতো জানতে পারে যে এডওয়ার্ড মারা গেছে। এবার এডওয়ার্ডের বডিগার্ডটি তো সমিকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল যে আপনি এখান থেকে পালান, আপনি এখান থেকে পালান, আমি মহারাজের সৈন্যদের দেখে নিচ্ছি। কিন্তু সমি সেখান থেকে পালাতে চায় না। সমি কাঁদতে থাকে যে তোমরা আমাকে আগে বলনি কেন, তোমরা বলেছিলে যে ও ইনজিওর হয়েছে, কিন্তু ও যে মারা গেছে তোমরা কেউ আমাকে বলনি কেন? সৈন্যটি বলে যে রাজকুমারী, এইরকমই হয় যুদ্ধক্ষেত্রে। এবার সমি তো প্রচন্ড কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু অপরদিকে রাজার সৈন্যরা তরোয়াল বার করে এডওয়ার্ডের গার্ডটিকে ঘায়েল করার জন্য। কিন্তু তখনই সেখানে চলে আসে এডওয়ার্ড, এবং এডওয়ার্ড এসে মহারাজের প্রত্যেকটা গার্ডকে সেখানে খতম করে। এবার সমি দেখে যে এডওয়ার্ড বেঁচে আছে, কিন্তু সে তো সমিকে মিথ্যা খবর জানিয়েছিল, তাই সমি তো রেগে গিয়ে তাকে ঠাস করে এক চড় মারে যে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? আসলে এটা তো এডওয়ার্ডের প্ল্যানেরই একটা অংশ ছিল। এডওয়ার্ড বলে যে তুমি আমার উপর রাগ করে থেকো না, আমি এত দূর থেকে এত ইনজুরি নিয়ে এসেছি, আমি কত রাত ঘুমাইও নি। এবং সেই সমিকে জড়িয়ে ধরে। সমি বলে যে কিন্তু তুমি এখন কি করবে? তুমি নিজের মৃত্যু ফেক করলে, তারপর তুমি ফিরে এসে তোমার দাদার আর্মির লোককেই মেরে ফেললে, তাহলে? এডওয়ার্ড বলে যে আমার প্ল্যানের ব্যাপারে তো তুমি এখনো জানো না। এবার জেমস তো ওদিকে সমিকে ডেকে পাঠিয়েছিল, তাই সমি জেমসের লোকের সাথে জেমসের কাছে যায়। সমি বলে যে আপনি আমাদের ওপর মিথ্যা চার্জ দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের কোষাগারে কোনো রকম কারচুপি পাওয়া যায়নি, আমরা কারোর থেকে কোনো রকম ঘুষ নিইনি, আমাদের সমস্ত রকম আমদানি কেবলমাত্র আমাদের সম্পত্তিগুলি থেকেই হয়। জেমস বলে যে তো তাতে কি হয়েছে, এখন তো এডওয়ার্ড মারাই গেছে, তুমি একজন বিধবা, তোমার এত অ্যাটিটিউড কিসের, হ্যাঁ? আর তোমার বর আমাদেরকে ঠকিয়েছে, তোমাকে আমি চাইলেই এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি মারবো না, কারণ আমার তোমার থেকে একটা জিনিস চাই। এই যে ড্রাগটা আমাকে অ্যালান দিয়েছিল সেটা তুমি আমাকে বানিয়ে দেবে। অ্যালানকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই ড্রাগটা আমাকে এনে দেওয়ার কেউ নেই, তাই তুমি এটা বানিয়ে দেবে। এবং তখনই সেখানে এডওয়ার্ড আসে। এবার জেমস তো এডওয়ার্ডকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে তুমি এখনো মরোনি। এডওয়ার্ড বলে যে তোমার মতো একজন মানুষ কি করে রাজা হয়, হ্যাঁ? আমি যদি মরেও যেতাম তাহলেও আমার মৃত্যু থেকে উঠে আসতে হতো তোমাকে খতম করার জন্য। তোমার কথা কেউ শুনবে? তুমি একজন ড্রাগ অ্যাডিক্ট, তুমি ড্রাগ নিয়ে নিয়ে নিজের অবস্থা খারাপ করে ফেলেছো। যেখানে আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করছি সেখানে তুমি এইসব করছো। আর আমি বর্ডারে এই জন্যই গেছিলাম যাতে আমি মিলিটারির ওপর অধিকার অর্জন করতে পারি। সোমি বলে যে জেমস, এমনিতেও তুমি রাজা হতে পারবে না, কারণ এই ড্রাগস নেওয়ার ফলে তোমার বাবা হওয়ারই কোনো ক্ষমতা নেই। এবং তখনই এডওয়ার্ড জেমসকে হত্যা করে এবং সে রাজা হয়। অর্থাৎ এবার এডওয়ার্ড এবং সোমি এই সাম্রাজ্যের নতুন রাজা এবং রানী হয়। এবার এডওয়ার্ড আর সোমি তো খুবই আনন্দে দিন কাটাচ্ছিল।
কিন্তু হঠাৎই একদিন সমি ঘুম থেকে উঠে দেখে যে সে আবারও বর্তমান সময় ফিরে এসেছে এবং সে বুঝতে পারে যে সে আবারও টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে এসেছে এবং সে চোখের সামনে তার বর্তমান যুগের বয়ফ্রেন্ড এডওয়ার্ডকে দেখতে পায়, যাকে কিনা একদমই প্রাচীন যুগের এডওয়ার্ডের মতো দেখতে ছিল। কিন্তু সে এই এডওয়ার্ডকে দেখে খুশি হয় না। সে বলে এই যে প্রাচীন যুগের এডওয়ার্ড কোথায়। এবার তার বয়ফ্রেন্ড তো এইসব কিছুই বুঝতে পারছিল না এবং সে বলে যে তুমি কি বলছো, তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? সনি বলে যে স্বপ্ন? বর্তমান সময়ের এডওয়ার্ড বলে যে তোমার স্বপ্নের এডওয়ার্ড কি আমার থেকেও ভালো ছিল? কিন্তু সমি তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যায়। এডওয়ার্ড বলে যে সমি, তুমি নিশ্চয়ই খুব কাজ করেছো, তাই জন্য তুমি অনেক টায়ার্ড, তাই জন্য তুমি এমন করছো। কিন্তু সমি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে যায়। তখনই এই এডওয়ার্ডের পকেট থেকেই একটা আংটি পড়ে যায় এবং এই এডওয়ার্ড সমিকে প্রপোজ করে। কিন্তু সমি বলে যে চলে যাও তুমি এখান থেকে, আমি তোমাকে চাই না। এবং তখনই তার ঘুম ভাঙে আবারও অতীতে এবং সে দেখে সে তো এডওয়ার্ডের পাশেই শুয়ে আছে, অর্থাৎ রাজা এডওয়ার্ডের পাশে শুয়ে আছে। এবং সমি বুঝতে পারে যে তার মানে সে সত্যিই আর মডার্ন যুগে ফিরে যেতে চায় না। এই প্রাচীন যুগ, এই রাজা এডওয়ার্ডই এখন তার ভালোবাসা এবং সে এই দুনিয়ায় থাকতে চায়। সে রিয়েলাইজ করে যে সে এই এডওয়ার্ডকে কতটা ভালোবাসে এবং সে এডওয়ার্ডকে তার মডার্ন যুগের গল্প শোনাতে থাকে। এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে সমি এবং এডওয়ার্ড তাদের কফিন শপে ফিরে আসে এবং সেখানে একটি মৃতদেহ এসেছিল যেটি কিনা জলে পড়ে যাওয়ার ফলে ফুলে গেছিল। কিন্তু সমীর সেই দেহটি অটোপসি করার সময় বমি চলে আসে এবং তার হয়ে এডওয়ার্ড তাকে সাহায্য করে। সমি বলে যে আমি এতদিন ধরে এই কাজ করছি, আমি মর্গে এত সময় কাটিয়েছি, কোনোদিন আমার বমি পাইনি, আজ হঠাৎ এমন কেন হলো? এবং তখনই এডওয়ার্ডের সন্দেহ হয় যে তাহলে নিশ্চয়ই কোনো গুড নিউজ আছে এবং চিকিৎসক বলে যে হ্যাঁ, সমি প্রেগনেন্ট। এবার সমি তখন চিন্তায় পড়ে যায় যে সে তো প্রেগনেন্ট আর এটা তো অতীত কালের সময়, সুতরাং এখানে তো মডার্ন যুগের মতো এত ব্যবস্থাও থাকবে না। এবং সে বলে যে এডওয়ার্ড, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো কিভাবে কি করতে হয়, তোমাকেই কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখতে পাই যে সমির যমজ বাচ্চা হয় এবং সে আর এডওয়ার্ড তো ভীষণই খুশি ছিল এবং এইভাবেই তারা সুখে তাদের বাচ্চাদের নিয়ে দিন কাটাতে থাকে। অর্থাৎ মডার্ন যুগের সমি প্রাচীন যুগে গিয়ে তার ভালোবাসাকে খুঁজে পায় এবং এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে যদি এমন টাইম ট্রাভেলের সুযোগ থাকতো, তোমরা কি এরকম প্রাচীন কালে গিয়ে থাকতে পারতে? আর এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য নানা রকম চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।